করিডর দিয়ে হাঁটার সময় নবনীর মাথার ভেতরটা যেন হাজারো দুশ্চিন্তার মৌচাক হয়ে উঠেছিল। অসীমের সেই প্রসন্ন হুমকি আর রহস্যময় আচরণ তাকে কুঁকড়ে কুঁকড়ে খাচ্ছে। সে স্থির করলো, আর নয়, আজ রাতে সে দিব্য সবটা খুলে পড়বে। লুকোছাপা করে সেই সম্পর্ক ভিত নষ্ট করতে চায় না, কিন্তু মনে একরাশ সাহস নিয়ে ঘরে ঢুকতে দেখলো দিব্যি তৈরি হয়ে কোথাও বের হচ্ছে। নবনীর ঠোঁটের ডগায় কথাগুলো এসেও থমকে গেল। এখনো দিব্য গম্ভীর্যের সামনে সে পুরোপুরি সাহস হতে পারেনি। তবুও মনের ভেতরে একটা কৌতূহল উকি দিল, এত রাতে লোকটা কোথায় যাচ্ছে। দিব্য নবনীর দিকে একবার তাকালো। বোধহয় নবনীর চোখে অস্তিত্ব আর না বলা প্রশ্ন সে মুহূর্তেই পড়ে ফেলল। গম্ভীর গলায় বলল, আমাদের ফ্যাক্টরিতে একটু সমস্যা হয়েছে, আমাকে এখনই যেতে হবে। ফিরতে অনেকটাই দেরি হতে পারে, তুমি দিয়াকে ঘুম পাড়িয়ে দিও। নবনী শুধু যান্ত্রিকভাবে মাথা নাড়ালো। দিয়া দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যেতেই নবনী একটা দীর্ঘশ্বাস ফেলল। কথাগুলো আর বলা হলো না। বিছানার এক কোণে বসে দিয়া তখন খুব মনোযোগ দিয়ে ডিজিটাল ইংরেজি আলফাবেট লেখার চেষ্টা করছিল। মাত্র হাতে খানি হয়েছে ওর, তবুও প্রতিটি অক্ষর বেশ যত্ন করে ফুটিয়ে তুলেছে মেয়েটা। নবনী ধীরে পায়ে এগিয়ে গিয়ে দিয়ার পাশে বসলো। কিছুক্ষণ চুপচাপ ওর লেখা দেখলো, তারপর হাত ধরে বর্ণগুলো সঠিক করে দিতে সাহায্য করলো। এ সময় দিয়া হুট করে স্প্রেটা পাশে সরিয়ে রেখেই হাই তুলল, মাম্মা, আমার খুব ঘুম পাচ্ছে। নবনী ওর বই খাতাগুলো গুছিয়ে পাশে রাখতে রাখতে বলল, আচ্ছা সোনা, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। দিয়াকে ঝাপটে ধরে নবনী যখন ওর পাশে শুলো, ঘরটা তখন একদম নিস্তব্ধ। সেই নিস্তব্ধতা ভেঙে দিয়া হুট করে এমন এক প্রকার প্রশ্ন করল, যা নবনীর স্পন্দনগুলো মুহূর্তের জন্য থামিয়ে দিল। দিয়া আধো আধো গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা মাম্মা, তুমি এতদিন কোথায় ছিলে? সবাই তো বললো তুমি আকাশে চলে গেছো। আমি তোমাকে কত খুঁজতাম, কত ডাকতাম, কিন্তু তুমি তো আসতে না। এখন যখন চলে এলে, তখন আকাশ থেকে নামলে কিভাবে? দিয়া এই নিষ্পাপ কৌতূহল নবনীকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিল। সে বুঝতে পারল অবনী হয়ে দিয়ার জীবনে যে শূন্যতা সে পূর্ণ করেছে, তার ভার কতখানি। দিয়া চুলে বিলি কাটতে কাটতে নবনীর ভাবলো, এই অবশ শিশুটিকে সে কিভাবে বোঝাবে যে সে সেই আকাশে চলে যায়? মা নয়, বরং তার জীবনে নতুন এক আশ্রয়। নবনীর ঠোঁটের কোণে এক চিলতে স্নান হাসি ফুটে উঠল। দিয়া কৌতূহলী চোখের দিকে তাকিয়ে সে এক কল্পনা কি গল্প আশ্রয় নিল। বলল, সেখানে একটু দুষ্ট রাক্ষস ছিল যে আমাকে দিয়ার কাছে আসতে দিচ্ছিল না, আমাকে বন্দি করে রেখেছিল অনেক বড় এক প্রাসাদে। দিয়া বিস্ময়ের চোখে বড় বড় করে বলল, ঠিক ওই রূপকথার গল্পগুলোর মতো। তারপর তোমাকে বাঁচাতে কি কোনো প্রিন্স এসেছিল? নবনী মাথা নাড়ালো, ধীরে স্থরে বলল, হ্যাঁ, আমাকে বাঁচাতে একজন এসেছিল ঠিকই, তবে সে কোনো প্রিন্স নয়, একটা ছোট্ট পরী। দিয়া উত্তেজিত হয়ে বলল, ও মাই গড, একটা ফেরি! সে কি দেখতে খুব সুন্দর ছিল মাম্মা? ও কি জাদুর লাঠি ছিল? নবনী শব্দ করে হাসলো। দিয়ার গালে একটা চুমু খেয়ে বলল, হ্যাঁ, সে পুরোটাই একটা জাদু। আচ্ছা সোনা, তোমার না খুব ঘুম পাচ্ছিল, এবার চোখ বোঝো। ওকে, গুড নাইট মাম্মা, আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। নবনী কোনো কথা না বলেই দিয়াকে বুকের মধ্যে টেনে নিল। ছোট মেয়েটা যেন তার কাঙ্ক্ষিত নিরাপদ আশ্রয় খুঁজে পেল। নবনীর হৃদয়ের এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। বাচ্চাদের ছোঁয়া সবসময় স্নিগ্ধ হয়, কিন্তু দিয়াকে জড়িয়ে ধরে তার মনে যে প্রশান্তি নামলো, তা যেন পৃথিবীর সব সুখের চেয়েও বেশি। এটাই কি মাতৃত্বের সেই অমোঘ টান? নবনী জানে না। সে শুধু একটু অবুঝ, এই ছোট প্রাণটার জন্য সে সব বাধা জয় করতে পারে। মুহূর্তের মধ্যে দিয়া গম্ভীর ঘুমে তলিয়ে গেল, কিন্তু নবনী চোখের পাতায় এক করতে পারছে না। ঘরের টিপ টিপ শব্দটা যেন তার সামনে অস্থিরতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। দিব্যি এখনও ফ্যাক্টরি থেকে ফেরেনি। বাইরের নিস্তব্ধতা বাড়তে বাড়তে একসময় নবনীকে ক্লান্তি কখন ঘুমের দেশে তলিয়ে গেল সে নিজেও টের পেল না। দিব্যি যখন ফিরল তখন রাত অনেক গভীর। সমস্ত দিনের ক্লান্তি আর ফ্যাক্টরির ঝাঁকি সামলে
শরীরে আর শক্তি অবশিষ্ট নেই। ঘরে পা রাখতে দেখলো পুরো ঘর জুড়ে সবুজ রঙের ডিম লাইটের একটা মায়াবী আভা ছড়িয়ে আছে। বিছানার দিকে তাকাতেই তার ক্লান্ত চোখ দুটো পান প্রশান্তিতে ঝরে এলো। নবনী আর দিয়া একে অপরের জড়িয়ে ধরে গভীর ঘুমে মগ্ন। দৃশ্যটা এতটাই স্নিগ্ধ যে দিব্য মনে হলো তার যান্ত্রিক জীবনে এর চেয়ে সুন্দর কোনো ফ্রেম আর হতে পারে না। সে ধীরে পায়ে বিছানায় আরও কাছে এগিয়ে গেল, কিন্তু খুব কাছে আসতে এক অদ্ভুত বিপত্তি ঘটল। নবনীর শাড়ি পরে ঘুমিয়ে পড়েছিল। ঘুমের ঘরে অসাবধানতায় তার শাড়ি আঁচলটা গা থেকে সরে গিয়ে একপাশে পড়ে আছে। সবুজ সেই মৃদু আলোয় নবনীর মেহহীন শুভ উন্মুক্ত উদর দৃশ্যমান। সেই অপার্থিক সৌন্দর্যের এক ধরনের তীব্র মোহন আছে, বা দিব্যর মতো শক্ত মনের মানুষকেও টলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দিব্য চাইল দৃষ্টি সরিয়ে নিতে, কিন্তু অবাধ্য চোখ দুটো যেন কোনো এক দৃষ্টি মায়ায় আটকে গেছে। তার মনে হলো এক ভয়ঙ্কর অথচ সুন্দর সর্বনাশ বুঝি তার সামনে দাঁড়িয়ে। শরীরের রক্তকণিকাগুলো এক ধরনের অস্বস্তিতা অনুভব করলো সে। নিজেকে সামলে নিয়ে দ্রুত প্রায়ে কোটটা খুলে শুয়ে দিল সোফায়। তারপর ওয়াশরুমে ঢুকে গেল। আরও অনেকটা সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরোলো। ভেজা চুলে যখন সে বিছানায় গা এলিয়ে দিল, পাশে শোয়া নবনী ঘুমান্ত মুখটার দিকে একবার তাকায় সে। ঘুমের ঘরে মেয়েকে ভীষণ মাসুম আর শান্ত লাগছে। দিব্য মনে হলো এই মেয়েটা হয়তো সত্যি তার এলোমেলো জীবনে একটু একটু করে বসন্ত ছোঁয়া নিয়ে আসছে বোধহয়। সে এক দৃষ্টিতে নবনীর সেই স্নিগ্ধ মুখের দিকে চেয়ে রইল। সকাল হইতে নবনী শোয়া থেকে উঠে বসলো। পাশে ফিরে তাকাতেই দিয়া ওপাশে দিব্যকে দেখে সে বেশ অবাক হলো। কখন ফিরল লোকটা? দিব্য এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। সে সাধারণ বেলা পর্যন্ত ঘুমানোর মানুষ নয়, কিন্তু আজকে এই অনিয়মের কারণ নবনী ঠিক বুঝে উঠতে পারল না। না চাইতেও নবনীর দৃষ্টি আঁকতে গেল দিব্যির ঘুমান্ত মুখটার ওপর। ক্লিন শেভ করা টু ব্ল্যাক কাটের রেশমি চুলগুলোর ওপর ভোরের রোদ এসে পড়ে চকচক করছে। চুলের ওপরে লম্বা স্তরগুলো আবাধ্যর মতো কপালের ওপর আলগোছে নেমে এসেছে। লোকটার মুখে গাঢ় ধরানো। সব মিলিয়ে এক অদ্ভুত সৌন্দর্য মিশে আছে তার চেহারায়। গায়ের রঙের প্রভাবে ওর যেন তাকে কাবু করতে পারছে না। ওর গায়ের রং ও আগের থেকে উজ্জ্বল হয়েছে। নবনী লক্ষ্য করলো কয়েক বছর আগে সেই আলগোছার দিব্যর সাথে এই পরিপাটি মানুষটার আকাশ তফাৎ পার্থক্য। সব কিছুই যেন এখন নিখোঁজ। হঠাৎ করে নবনী মনে এক ধরনের লজ্জা মিশ্রিত সংকট জাগলো। একজন ঘুমানো মানুষকে এভাবে চোখ দিয়ে গিলে খাওয়া কি ঠিক হচ্ছে? সে দ্রুত বিছানা সারল। আজই তাদের বাপের বাড়িতে যাওয়ার কথা। সারা রাত ভারী শাড়ি পরে ঘুমিয়ে শরীরটা কেমন ম্যাচপ্যাচ করছে। তাই দেরি না করে একবারে গোসল করে ফ্রেশ হয়ে বের হলো সে। আয়নার সামনে দাঁড়িয়ে ডার্ক মেরু রঙের একটি শাড়ি ঠিকঠাক করছিল নবনী। ঠিক তখনই দিব্য ঘুম ভাঙল। চোখ মেলাতে আবারও এক অনাকাঙ্ক্ষিত অথচ মোহনীয় দৃশ্যর সাক্ষী হলো সে। নবনীর পিঠ জুড়ে শাড়ি ছড়িয়ে আছে ভিজে চুলের রাশি। নিচু হয়ে শাড়ি কুচি করার সময় তার কোমরের দাংশ উন্মুক্ত হয়ে আছে। দিব্য এক দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে উঠে বসলো। আয়নায় দিব্য প্রতিফলিত দেখে নবনী ভূত দেখার মতো চমকে উঠল। জলদি ঘুরে দাঁড়িয়ে শাড়ির আঁচল টেনে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। দিব্য তখনও ঘুম জড়ানো গলায় বলল, রিল্যাক্স নবনী, আমি কোনো বাঘ ভাল্লুক নয় যে এভাবে ভয় পেতে হবে। তাছাড়াও আমি লক্ষ্য করছি তুমি আমার সামনে সবসময় খুব হেজিটেট ফিল করো। ওয়াই? কি বলো? কিছু বলা থাকতে সোজা বলবে। সমস্যাটা কি তোমার? আমি কি তোমার মারব? দিব্য সরাসরি প্রশ্নে নবনী যেন আরও বেশি আষ্ট হয়ে গেল। ভেজা চুলের জলবিন্দুগুলো আরও পিঠে বেয়ে গড়িয়ে পড়েছে। দিব্য তীক্ষ্ণ দৃষ্টি যেন তার সমস্ত উত্তর কেড়ে নিয়েছে। নবনীর ঠোঁটের কোণে এক কাঁপা কাঁপা হাসি ফুটে উঠল। দিব্য তাকে সাহস দিতে চাইলেও নবনীর মনে গহীনে এখনো একটা অদৃশ্য দেওয়াল রয়ে আছে। সে আমতা আমতা করে কোনো রকম জবাব দিল, আপনি কাল রাতে কখন ফিরেছেন? সরি, আমি আসতে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। দিব্য চোখে কাল রাতে সে দৃশ্যটা মুহূর্তের জন্য ভেসে উঠল। সে খাট থেকে নেমে দাঁড়ালো, গম্ভীর গলায় বলল, তুমি দরজা খোলা রেখে ঘুমিয়েছিল কেন? আজকের পর যদি
আমার ফিরতে দেরি হয় আর তোমার ঘুম পায়, তবে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়বে। নবনী অবাক হয়ে তাকালো, পাল্টা প্রশ্ন করলো, আর আপনি আপনি ফিরলে ঘরে ঢুকবেন কিভাবে? দিব্য ওয়াশরুমের দিকে এগোতে এগোতে থা- থমকে দাঁড়ালো, নির্লিপ্ত গলায় বলল, আমি অন্য কোনো ঘরে শুয়ে পড়বো। তবুও তুমি দরজা খুলে খুলে রেখো, আমার জন্য মাঝরাতে অবধি অপেক্ষা করবে না। বলে দিব্য ওয়াশরুমে ঢুকে পড়ল। নবনী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। লোকটা কি তাকে পর করে দিচ্ছে, নাকি তার নিরাপত্তার কথা ভেবেই এমনটা করছে? সে বুঝছে তার মাথা গুলিয়ে যাচ্ছে। এই বাড়িতে সে নিরাপদ, অনিরাপদ বা কি করে হয়? ধরেই নিল ইগোওয়ালার লোকটা ইগোর কারণেই বলছে। সে দীর্ঘশ্বাস ফেলে আয়নার দিকে তাকালো। দিব্য নিজেই ড্রাইভ করেছিল। দিয়া নবনী পেছনের সিটে বসে পুরো রাস্তা গল্প আর খুনসুটিতে মেতে রইল। মাঝে মধ্যে দিব্য ইচ্ছে করছিল তাদের হাসাহাসিতে যোগ দিতে, কিন্তু সে তার স্বভাবজাত গম্ভীর্য ধরে রাখল। দিব্য তালুকদার কি এতই ফেলনা যে যেচে গিয়ে কথা বলবে? অথচ আয়নার বরাবর সে ওদের খুনসুটিগুলো লক্ষ্য করছিল। নবনী বাপের বাড়িতে পৌঁছতে যেন উৎসব শুরু হয়ে গেল। দিব্য আর দিয়াকে নিয়ে অনিতা আর অনিক এমনভাবে মেতে উঠল যে তারা পুরো বাড়ি মাথায় তুলল। নবনী যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে, তখনই অনিকা বেগম প্রায় টলাতে টলাতে তাকে ভেতরের ঘরে নিয়ে এলো। মায়ের এমন অদ্ভুত আচরণে নবনী বেশ বিরক্ত হলো। হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি করছো আম্মু? সমস্যা কি তোমার? সবাই বাইরে বসে আছে আর তুমি আমাকে এভাবে ধরে আনলে কেন? অনিকা বেগম কড়া চোখে মেয়ের দিকে চাইলো, নিচু কিন্তু তীক্ষ্ণ স্বরে বলল, তুই আগে বল সমস্যা কি? ওই অসীম ওই বাড়িতে কি করছিল? সে ও সেখানে কেন? মায়ের এমন অবান্তর প্রশ্নে নবনী মেজাজ আরও বিগড়ে গেল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কি তখন শোনোনি? তোমার জামাইয়ের অ্যাসিস্ট্যান্ট ও উনার সাথে কাজ করে, সে তো আমিও শুনেছি। কিন্তু তুই কি জামাইকে সব সত্যি খুলে বলেছিস? অসীমের সাথে তোর যা যা ছিল সেটা সেসব ও কি জানে? অনিকা বেগমের কণ্ঠে স্পষ্ট উদ্বেগ। নবনী অবাক হয়ে মায়ের দিকে তাকালো, কিছুটা তাচ্ছিল্য স্বরে বলল, যদি জানিয়ে থাকিস তাতে কি আসে যায় আম্মু? অতীত থাকতেই পারে। অনিকা বেগম যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে নিয়ে বললেন, তার মানে এখনো বলিসনি? নবনী শান্ত স্বরে জানালো, না, তবে খুব শীঘ্রই বলবো। আমি কোনো লুকোছাপা করতে চাই না। মেয়ের এমন নির্বুদ্ধিতায় দেখে অনিকা বেগম এবার যেন আকাশ থেকে পড়লেন। তিনি ভালো করে জানতেন নবনী প্রথম দিকে এই বিয়েতে মোটেও রাজি ছিল না। তিনি এবং তার পরিবার বারবার চাপ সৃষ্টি করার পরই নবনীর মত দিয়েছেন। অনিকা বড় ভাই ভয় পাচ্ছে সত্যি জোর ধরেই সে সাজানো সংসারটা তো সে ঘরের মতো ভেঙে না যায়। তিনি এবার গলার স্বর উঁচিয়ে বললেন, খবরদার নবনী, ভুলেও এ কাজ করবি না। বিয়েটা মন থেকে করিসনি, কিন্তু তাই বলে এভাবে নিজের পায়ে কুড়াল মেরে সংসারটা ভাঙবি? ওই মাসুম বাচ্চার জন্য কি তোর সুন্দর বিন্দুমাত্র দয়া হচ্ছে না? ও তো নিজের বোনের রক্ত। তোকে মা বলে ডাকছে, কতটা মায়া করে তোকে জড়িয়ে ধরে থাকে, একটুও কি মায়া হয় না তোর? নবনী হতবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। অবাক অবাক কণ্ঠে বলল, তুমি কি পাগল হয়ে গেছো আম্মু? তোমার কেন মনে হচ্ছে আমি বিয়েটা ভাঙতে চাচ্ছি? যদি ভাঙার ইচ্ছে থাকলো তবে আমি বিয়েটা করতাম না। আর দিয়াকে আমি কতটা ভালোবাসি তা আমি জানি। ঠিক এই কারণেই সারাটা জীবন ওর বাবার সাথে সততার সাথে কাটানোর জন্য আমি কোনো মিথ্যে দিয়ে এই সম্পর্কে ভিড় গড়াতে চাই না। অনামিকা বেগম এবার মরিয়া হয়ে উঠলেন। মেয়ের হাতটা শক্ত করে ধরে বললেন, এখানে তোকে এত সত্যবাদী হতে কে বলেছে? জামাই কি তোর কাছে নিজে থেকে কিছু জানতে চেয়েছে? না চাইলে তুই কেন যেচে গিয়ে নিজের কলঙ্ক ওর সামনে তুলে ধরবি? নবনী এবার মেজাজ গরম হতে শুরু করলো। সে বলল, আমি বুঝলাম না, তুমি এই বিষয় নিয়ে এত ভয় পাচ্ছ কেন? উনারও তো অতীত আছে, উনারও তো একটা জীবন ছিল। অনামিকা বেগম কঠোর
কণ্ঠে বললেন, ওটা বউ ছিল নবনী, একটা হালকা আর মর্যাদাপূর্ণ সম্পর্ক ছিল সেটা। আর তোরটা তো ছিল বিবাহের বহির্ভূত প্রেম, যা আমাদের সমাজ আর ধর্মে নিষিদ্ধ। জামাই যদি তোকে চরিত্রহীন ভেবে বসে তখন কোথায় যাবি তুই? দোহাই লাগে তোর, জেদ করে এই সুন্দর সাজানো সব কিছুই নষ্ট করিস না। মায়ের মুখ থেকে চরিত্রহীন শব্দটা শুনে নবনীর পায়ের তলা মাটি যেন সরে গেল। সে ভাবতেও পারছে না নিজের মা তার অতীতকে এই চোখে দেখেন। পরিস্থিতির চাপে তিনিও তার অতীতকে এমন নির্মাণ একটা তাকমা দিয়ে দিলেন। নবনী কোনো মতে নিজেকে সামলে নিয়ে ধরা গলায় বলল, চরিত্রহীন? কিন্তু আমি আজ নিজে থেকেও বললেও কাল যদি উনি অন্য কারো কাছ থেকে জেনে ফেলে, তখন আমার পালানোর জায়গা থাকবে না। অনামিকা বললেন, তোকে কি অসীম কিছু বলেছে? ভয় নেই, ওই ছেলের সাথে আমি নিজে কথা বলবো। আমার দোহাই লাগে নবনী, তুই জামাইকে এখনই এসব কিছু বলবি না। আগে তোদের সম্পর্কটা একটু মজবুত হতে দে, তারপর না হয় সময় বুঝিয়ে বলিস। ঠিক সেই মুহূর্তে দিয়া ডেকে উঠল, মাম্মা। অনিকা বেগম চট করে চোখের ইশারায় নবনীকে শাসিয়ে দিলেন। নবনী দ্রুত পায়ে জল মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। দিয়া ঘরে ঢুকতে ওকে কোলে তুলে নিয়ে সে বাইরে চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে তারা নবনী পুরো ঘরে এলো ঘুমানোর জন্য। নবনী এই ছোট কামরাটি দিব্যর মতো মানুষের জন্য বড্ড বেইমান। দিব্য অসভ্য, এসির হিমেল হাওয়া, অথচ এই বদ্ধ ঘরে একটা সাধারণ টেবিলে ফ্যান যেন আগুনে হালকা ছাড়াচ্ছে। গরমে দিব্য সাত ভিজে সাপসেপে হয়ে গেছে, মুখ চোখ লাল হয়ে উঠেছে। নবনী আর চোখে দিব্যি অস্বস্তি দেখেছিল আর নিজের কাছে প্রচণ্ড প্রচণ্ড লজ্জিত বোধ করছিল। এক পর্যায়ে দিব্য আর সহ্য করতে না পেরে একটু ফ্রেশ হওয়ার জন্য বাইরে বেরোলো, কারণ কোনো অ্যাটাচ বাথরুম নেই। দিব্যি বেরিয়ে যাওয়ার কিছু পরেই হঠাৎ ঘরে টিউবওয়েলটার পিটপিট করে কাঁপতে শুরু করলো। দিয়া বিছানায় বসে হাতাহাতি দিয়ে খিলখিল করে হেসে উঠল, মাম্মা দেখো লাইট কেমন ড্যান্স করছে। নবনীও হাসলো। দিয়া বেশ উপভোগ করছে বিষয়টা। দিয়ার কাছে একটা মজার ছিল, নবনীর জন্য এটা বিরক্তর, কারণ সে জানতো লাইটের হেডলাইটের একটু সমস্যা আছে। একটা কাঠের চেয়ার টেনে সে লাইটের নিচে রাখলো। তারপর পরনের শাড়ি আঁচলটা কোমরে শক্ত গুজে চেয়ারে উঠে দাঁড়ালো। হাত বাড়িয়ে হোল্ডারটা ঠিক করার চেষ্টা করছিল। তখনই পেছনে সেই অপরিচিত গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, কি করছো এসব? হঠাৎ দিব্য ফিরে আসা আর ওই ভরা গলায় আওয়াজে নবনী ভীষণভাবে ঘাবড়ে গেল। শরীরের ভারসাম্য হারিয়ে তার পা পিছলে গেল চেয়ার থেকে। ভয়ে আর আতঙ্কে সে একটা আর্তনাদ করে চোখ দুটো খিচে বন্ধ করে নিল। নবনী নিশ্চিত ছিল আজ মেঝেতে পড়ে তার হাড়গোড় আস্ত থাকবে না, কিন্তু সেকেন্ডের ব্যবধানে সে অনুভব করলো কোনো শক্ত মেঝে নয়, বরং দুটো বলিষ্ঠ এবং শক্তপোক্ত হাত তাকে শূন্যেই আগলে নিয়েছে। ঘরের সেই টিমটিমে আলোর নিচে দিব্যি প্রশস্ত বুকে অমন নিজেকে আবিষ্কার করে নবনী হৃৎস্পন্দন যেন থমকে গেল। দিব্যি নবনীকে কোল থেকে নামিয়ে সাধারণে মেঝের ওপর দাঁড় করিয়ে দিল। নবনীর পা দুটো তখনও কাঁপছে, হৃৎপিণ্ডের ধকধকানি যেন তার কানের কাছে বাজছে। কোনো মতে স্থির হয়ে দাঁড়াতেই দিয়া ছুটে এসে নবনীকে জড়িয়ে ধরল। ছোট ছোট হাত দিয়ে নবনীকে পরখ করতে করতে আদুরে গলায় বলল, তুমি ঠিক আছো তো মাম্মা? তোমার লাগেনি তো? নবনী দিয়ার মাথায় হাত বুলিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। দিব্যির দিকে এক পলক তাকিয়ে নিচু স্বরে বলল, আমি ঠিক আছি সোনা, থ্যাঙ্কস। আমি আসলে লাইটটা ঠিক করছিলাম। দিব্য কপালে তখনও বিরক্তর ভাঁজ, গম্ভীর গলায় বলল, যে কাজ পারো না তা করতে যাও কেন? ওখান থেকে পড়লে নিশ্চিত হাড়গোড় চোট পেত, এইটুকু বুঝতে পারো না? নবনী মনে মনে বেশ মেজাজ খারাপ হলো। সে কি ইচ্ছে করে পড়েছে নাকি? আর লাইট ঠিক করা তো তার বাম হাতের কাজ। উনার ওই আওয়াজ শুনেই তো ভড়কে গেল, কিন্তু মুখে টু শব্দ করার সাহস তার হলো না। লোকটার ব্যক্তিত্বর সামনে নবনী কেমন যেন মিয়েই যায়। সে দিয়ার জন্য করে করে বলল,
চলো মাম্মা, অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে হবে। দিয়ে এক লাফে খাটে উঠে গিয়ে ঠিক মাঝখানে ঝাঁকিয়ে শুয়ে পড়ল। তারপর দুই হাত দিয়ে দুপাশে বালিশ চাপড়ে উৎসাহের সাথে বলল, মাম্মা পাপ্পা, তোমরাও এসো, আমি আজ তোমাদের মাঝখানে শুয়ে ঘুমাবো, তোমরা আমার দুই পাশে শুয়ে পড়ো। দিব্য একবার নবনীর দিকে তাকালো, নবনীও তাকিয়েছিল, বিধায় চোখাচোখি হলো। বিব্রত হয়ে চোখ সরালো ও নবনীর আর চোখে দিব্যকে দেখলো। দিব্য কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। লোকটা এই পরিবেশে যে কতটা হাঁপিয়ে উঠেছে তা স্পষ্ট। নবনী আর কথা না বাড়িয়ে দিয়ার এক পাশে চুপচাপ শুয়ে পড়ল। দিব্য কয়েক মুহূর্তে মূর্তির মতো দাঁড়িয়ে থেকে একসময় একটা দীর্ঘশ্বাস ফেলে লাইটটা নিভিয়ে দিল। তারপর দিয়ের অপর পাশে গিয়ে শরীরটা এলিয়ে দিল। টেবিলের ফ্যানটা কোনো মতে দিয়ার ঠিকঠাক হচ্ছে। দিয়া তাতে দুজনকে দুপাশে পেরিয়ে শান্তির চোখ বুলালো। কিছুক্ষণের মধ্যেই তার শ্বাস প্রশ্বাস নিয়মিত হয়ে এলো, কিন্তু বিছানায় দুই প্রান্তে থাকা দুজনের চোখের পাতা এক হলো না। দিব্যর কাছে এই ভ্যাপসা গরম আর বদ্ধ ঘরটা যেন এক প্রকার শাস্তি। অন্যদিকে নবনীর মনে ভেতর চলেছে আশঙ্কা ভাঙা গলা। হঠাৎ করে দিব্য বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কোনো শব্দ না করে সে ঘর থেকে বেরিয়ে গেল। নবনী অবাক হলো, এত রাতে লোকটা কোথায় যাচ্ছে। কৌতূহল আর কিছুটা উদ্গে নবনীও বিছানা ছাড়ল। বাইরে উঠোনটায় চাদরে রুপোলি আলোয় ভিজে আছে। নবনী বারান্দায় এসে দেখলো দিব্য উঠানের এক প্রান্তে ঘাসের উপর একা বসে আছে। তার চওড়া পিঠটা চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। নবনী ধীরে পায়ে এগিয়ে গিয়ে তার পেছনে গিয়ে দাঁড়ালো। কারো পায়ের মৃদু শব্দ পেয়ে দিব্য মাথা ঘুরিয়ে তাকালো। তার চোখ মুখে বিরক্তি না থাকলেও এক ধরনের ক্লান্তি স্পষ্ট। নবনী দ্বিধা জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনার কোনো সমস্যা হয়েছে? দিব্য আবারও সামনের দৃষ্টি নিবদ্ধন করলো। একদম নিস্পৃত গলায় বলল, তেমন কিছু না, ঘরে অসহ্য গরম লাগছিল, তাই একটু খোলা বাতাসে এসে বসলাম। নবনী কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর সৌজন্য খাতিরে জিজ্ঞেস করলো, কিছু খাবেন? রাতের নিস্তব্ধতা তখন চাদরের মতো জড়িয়ে আছে চারপাশে। আকাশ রূপলি চাদর মায়াবী আলো। দিব্য নবধক মাথা নাড়ালো। দিব্য মৌ সম্মতি পর নবনী তার থেকে সামান্য দূরত্ব বজায় রেখে ঘাসের উপর বসলো। দিব্য অভিব্যক্তির কোনো বিস্ময় নেই কোনো চলঞ্চল। লোকটা কিভাবে সবসময় এমন এক হিমশীতল গম্ভীর্য বজায় রেখে তার নবনীর বোধগম্য বাইরে মধ্যে মধ্যে ঝিঝি পোকার ডাক সেই নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে। নবনী নিজের মনের গহীনে সাহসের সঞ্চয় করলো। এটাই শ্রয় সময়। সে নির্জনতা আর জ্যোৎস্নার আলোয় মনের ওপর চেপে বসা পাথরটা নামিয়ে ফেলার মোক্ষম সুযোগ। যদি আজ সে বলতে না পারে, তবে ওই অসুস্থতা তাকে তিলে তিলে শেষ করে দেবে। বেশ কিছুক্ষণ দুজনের মাঝে এক অস্বস্তিকর নীরবতা বিরাজ করলো। অবশেষে নবনী সেই স্তব্ধতা ভেঙে মৃদু স্বরে বলল, আমার আপনাকে কিছু কথা বলার আছে। দিব্য ঘাড় ঘুরিয়ে তাকালো। জ্যোৎস্নায় ঝাপসা আলোকে ও তার চোখে সেই তীক্ষ্ণ দৃষ্টি নবনী স্পষ্ট অনুভব করতে পারল। দিব্যি গম্ভীর গলায় উত্তর দিল, কি বলতে চাও বলে ফেলো। কণ্ঠস্বরে কোনো উন্মাদ নেই, আবার কোমলতা নেই। নবনী কিছুটা বিভ্রান্ত হলো। লোকটা কি আজ মন খারাপ, নাকি পরিবেশের কারণে সে বিরক্ত? তবে যাই হোক, নবনীকে আজ বলতেই হবে। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, আপনি হয়তো জানেন, আমি প্রথম দিকে এই বিয়েটা করতে মোটেও রাজি ছিলাম না, আর এর পেছনে আমার একটা বিশেষ কারণ ছিল। দিব্যির সামনের দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় বলল, জানি আমাকে তোমার পছন্দ হয়নি। তার ওপর এক বাচ্চার বাবা। যে কোনো বিবাহিত মেয়ের কাছে এমন প্রস্তাব শুরুতে মেনে নেওয়াটা কঠিন। এটাই তো স্বাভাবিক। নবনী মাথা নেড়ে বাধা দিল, বলল, ও শুধু ওটার কারণ ছিল না, আরও একটা বড় কারণ ছিল। দয়া করে আমাকে সবটুকু বলতে দিন। দিব্যির দৃষ্টি এবার স্থির হলো নবনীর উপর। দিব্য শান্ত এবং তীক্ষ্ণ দৃষ্টি নবনীকে এক মুহূর্তের জন্য থমকে দিল। নবনী আলতো করে নিজের দৃষ্টি নামিয়ে নিল। আকাশের ওই বিশাল চাদরের দিকে চেয়ে কথাগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করলো সে। তারপর খুব নিচু স্বরে বলল, শুরু করুন। আসলে আমি একজনকে অনেক বছর যাবৎ ভালোবাসতাম।
খুব নিঃস্বার্থভাবে তাকে চেয়েছিলাম। ভাবতাম সেও আমাকে ততটাই ভালোবাসে। আপনাকে বিয়ে না করার পেছনে এটাই ছিল আমার সবচেয়ে বড় কারণ। কারণ আমার মনে হয়েছিল অন্য কাউকে ভালোবাসার পর আপনার হাতে হাত রাখাটা অন্যায় হবে। কিন্তু কথাটা শেষ করতে পারল না নবনী। গলার কাছে একদলা কান্না এসে আটকে গেল। চোখে কর্নিশে জমা হওয়ার নোনা জলগুলো গলা বেয়ে নামার জন্য ছটফট করছে। বুকের ভেতরটা পুরনো ক্ষতে নতুন করে চাবুকের আঘাত খাওয়ার মতো মুচড়ে উঠল। দিব্য এক দৃষ্টিতে চেয়ে রইল নবনীর দিকে। সে ওই কিন্তুর পরেই উত্তরটার জন্য অপেক্ষায় করছিল। নবনী ওভাবে ভেঙে পড়তে দেখে তার গম্ভীর্য কিছুটা টলে উঠল। দিব্য নিচু স্বরে প্রশ্ন করল, কিন্তু কি? বিয়ে করলে না কেন তাকে? সমস্যা কোথায় ছিল? নবনীর দীর্ঘদিনের জমানো বাধাটা আর টিকল না। এতক্ষণে শক্ত অবয়নটা ভেঙে সে ফুঁপিয়ে কেঁদে উঠল। তার কান্নার শব্দ রাতে সেই নিস্তব্ধ উঠোনের প্রতিধ্বনি হতে লাগলো। দিব্য কিছুটা হতভম্ব হয়ে গেল। সে তো এমন কিছু কঠিন কথা বলেনি যে মেয়েটা এভাবে ভেঙে পড়বে। নবনী এবার শব্দ করে কাঁদতে শুরু করলো। দিব্য বিচলিত হয়ে পড়ল। তার মাথা এলো না ঠিক কী করা উচিত। সে একটু ঝুঁকে নবনীর মাথায় আলতো করে নিজের চওড়া কাঁধে চেপে ধরল। বড় বড় আঙুলগুলো দিয়ে নবনীর এলোমেলো চুল বিলি কেটে শান্ত গলায় বলল, নবনী শান্ত হও। এভাবে কাঁদছো কেন? আমি কি তোমাকে বকা দিয়েছি? মাঝরাতে তোমার কান্না শুনে যদি বাড়ির কেউ বাইরে চলে আসে তবে তারা কি ভাববে বলো তো? দিব্যের গায়ে সেই পুরুষালী ঘ্রাণ আর এমন আশ্রয়ের স্পর্শে নবনীর কান্নার বেগ ধীরে ধীরে কমে এলো। তার মাথার উদ্দেশ্য বোধগম্য হলো ওর। আসলে কেউ আসলে বিষয়টা জঘন্য হবে। তবে ধিক্কা থামল না। সে কম্পিত গলায় ভেজা স্বরে বলল, শুরু করলো, সে সে আমাকে ঠকিয়েছে। আমার এত বছরের ভালোবাসা আর অপেক্ষার কোনো মূল্য ছিল না তার কাছে। শেষ মুহূর্তে সে আমাকে বিয়ে করতে অস্বীকার করেছে। আমার মনে হয়েছিল আপনার সাথে নতুন জীবন শুরু করার আগে আমার সবটা বলা উচিত। আমি বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। আম্মু বলেছিল আমি যদি আপনাকে এসব বলি তবে আপনি আমাকে ভুল বুঝবেন, আমাকে হয়তো দুশ্চরিত্রা ভাববেন। আমি শেষের কথাগুলো বলতে গিয়ে নবনী যেন নিজের অস্তিত্বে কুঁকড়ে গেল। জ্যোৎস্নায় আলো তার ফ্যাকাশে মুখটা তখন লজ্জায় আর অপমানে নীল হয়ে উঠেছে। নবনীর দীর্ঘদিনের চাপা কষ্টগুলো আজ যেন বাঁধ ভাঙা জোয়ারের মতো দিব্য চওড়া বুকে আশ্রে পড়ল। সে ঘন ঘন ফুঁপিয়ে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। অন্যদিকে দিব্য এক মুহূর্তের জন্য সম্ভৃত হয়ে রইল। মেয়েটা এই সমস্যা বিষয় নিয়ে এতদিন মনের ভেতরে এতটা তোলপাড় চালিয়েছে, কত শত গ্লানি আর অপমান বোধে পাহাড় জমিয়ে রেখেছে তার। ভেবে দিব্য ঠোঁটের কোণে আপনা আপনি এক চিলেতে হাসি রেখা ফুটে উঠল। নবনীর সমস্ত আবেগ যখন চূড়ান্ত সীমায়, ঠিক তখনই দিব্য গম্ভীর কণ্ঠে বলল, নবনী, বাই এনি চান্স তুমি কি আমার শার্টের সর্দি মোছার চেষ্টা করছো? দেখো, ইটস ভেরি ব্যাড। আমি শার্টটা আজ প্রথমবারই পরেছি, একদম নতুন। কথাটা শোনা মাত্রই নবনী চট করে মুখ তুলে চাইল। তার কান্নার বেগ মুহূর্তে উধায়। সে কি ভুল কিছু শুনল? এত বড় একটা স্বীকারোক্তি দেওয়ার পরও এই লোকটা এখন তার শার্টের যত্ন নিয়ে কথা বলছে, তাও আবার সর্দি মেশার মতে একটা অবচ্ছন্ন আর জঘন্য অভিযোগ। লজ্জায় আর অপমানে নবনীর মনে হলো যেন এখনই মাটিতে সাথে মিশে যায়। সে দিব্যির থেকে ছিটকে সরে এলো। দেখলো দিব্য মুখোপায় পাথরের মতো গম্ভীর। মনের ইচ্ছে হচ্ছে সেই না কোনো রসিকতা করছে। সেই সত্যি যেন নতুন শার্টের জন্য উদ্বিগ্ন। নবনীর রাগে ক্ষোভে ফুঁসে উঠল, কী সব বাজে কথা বলছেন আপনি? আমি আপনাকে একটা সিরিয়াস কথা বলছি আর আপনি? দিব্যি বিন্দুমাত্র বিচলিত না হয়ে স্বাভাবিকভাবে বলল, আমিও তো সিরিয়াস কথাই বলেছি। আমার এই শার্টের দাম তুমি। তাছাড়াও আমার পরিচয় একদম পছন্দ করি না। শার্ট কেনার টাকা আছে বলে কি একটা শার্ট একবারও পরে ফেলে দেব? নবনী বাকরুদ্ধ হয়ে গেল। সে ফ্যাল করে তাকিয়ে রইল এক অদ্ভুত মানুষটার দিকে। লোকটা কি আসলেই রক্তে মাংসের মানুষ নাকি আবেগহীন কোনো যন্ত্র? সে এতক্ষণ তার জীবনের সবচেয়ে গোপন এবং যন্ত্রণাদায়ক সত্য
গুলো উগলে দিল। আর এই মানুষটা সব শুনেও তাকে শার্টের কথা ভাবছে। নবনী ইচ্ছে করছিল চিৎকার করে বলতে, নিকুচি করেছে আপনার শার্টের, কিন্তু সে কেবল দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নিল। একটু থিতু হয়ে জিজ্ঞেস করলো, আপনার কি আসলেই কিছু জানার নেই? আমার অতীত নিয়ে আপনার মনে কি কোনো প্রশ্ন জাগছে না? কিছু বলতে চান না? দিব্যি ঘাসের উপর থেকে উঠে দাঁড়ালো, প্যান্ট ধুলো ঝাড়তে ঝাড়তে মাথা নাড়ালো। আছে তো। নবনীর বুকটা একটু ধক করে উঠল। এবার হয়তো সে কাঙ্ক্ষিত জ- জেরা শুরু করলো। সে কিছুটা শক্ত হয়ে বলল, তো সেটা বলুন, কিছু বলার থাকলে সরাসরি বলুন। দিব্য নবনীর চোখের দিকে স্থির দৃষ্টিতে চাইলো, শান্ত গলায় বলল, যাও, রান্নাঘরে ফ্রিজ থেকে এক গ্লাস পানি নিয়ে এসো, যাও। দিব্যি এই নির্লিপ্ত ব্যবহারে নবনীকে যেন অবাক করলো। তেমনি ভেতরে ভেতরে একটা স্বস্তির হাওয়া দিয়ে গেল। সে আর কথা না বাড়িয়ে বাড়ির ভেতর গেল। কিছুক্ষণ পর এক গ্লাস ঠান্ডা পানি এসে দিব্যর সামনে ধরলো। দিব্য পানিটা হাতে নিয়ে বলল, তুমি খাও। নবনী আকাশ থেকে পড়ল, কি বলেছি পানিটা তুমি খাও, তোমার এটার খুব দরকার আছে। নবনী স্তব্ধ হয়ে গ্লাসটা ধরে দাঁড়িয়ে রইল। দিব্য এই অদ্ভুত আচরণে মানে সে উদ্ধার করতে পারছে না। লোকটা কি তাকে অবজ্ঞা করছে, নাকি এই তুচ্ছ বিষয়ে আড়ালে তাকে মানসিকভাবে শান্ত করার চেষ্টা করছে? তার মনে হলো সত্যি তার এক গ্লাস পানি খুব দরকার ছিল। শীতল পানিটা গলার ভেতর দিয়ে নামতে তার দীর্ঘক্ষণ উত্তেজনা আর কান্নার ক্লান্তি যেন একটু থিতু হলো। সে গ্লাস হাতে দাঁড়িয়ে রইল। দিব্য তার প্রাণে এক দৃষ্টিতে চেয়ে নবনী এখনও ইতস্ত করছে। সে ভেবেছিল দিব্য হয়তো এখন তাকে কাঠগড়ায় দাঁড় করাবে, অসীমের সাথে তার সম্পর্কে খুনসুটি জানতে চাইবে। কিন্তু দিব্যি ভাব ভঙ্গি দেখে মনে হচ্ছে সে যেন কোনো সাধারণ গল্প শুনছে। হঠাৎ দিব্য নিজের হাতটা নবনীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নবনী, চলো ফ্রেন্ডশিপ করি। নবনী বোকার মতো দুপাশে মাথা নাড়ালো, বোঝালো সে রাজি। তার চোখের পলক যেন পড়ছে না। এই লোকটা মাথায় আসলে কি চলছে তা বোঝার সাধ্য কোনো সাধারণ মানুষের নেই। কিছুক্ষণ আগে যে শার্টের মায়া করছিল, এখন সেই গভীর রাতে উঠোনে দাঁড়িয়ে নিজের বইয়ের দিকে বন্ধুত্বর হাত বাড়াচ্ছে। নবনীর কাছে দিব্যি তালুকদার এখন পৃথিবীর সবচেয়ে বড় রহস্যের নাম। দিব্য তার হাতটা নামিয়ে নিল, খুব স্বাভাবিক গলায় বলল, চলো এবার ঘুমানো যাক, কাল সকালেই আমাদের বাড়ি ফিরতে হবে। নবনী অবাক হয়ে বলল, কালকেই? আরও দুদিন থাকার কথা ছিল। হ্যাঁ, পরিকল্পনা পাল্টেছে। আসলে আজ কলরবের জন্য মেয়ে দেখতে যাওয়া হয়েছিল। ও যখন ওই মেয়েটাকে বিয়ে করবে বলে ঠিক করেছে, তখন আর দেরি করে লাভ কি? আগামী শুক্রবারই বিয়ের তারিখ চূড়ান্ত করা হয়েছে। বাড়িতে এখন অনেক কাজ, তাই আমাদের কালই ছেড়াটা জরুরি। নবনী আবারও মাথা নাড়ালো। শুধু কিছু বলার আগে দিব্য দীর্ঘ পা ফেলে ঘরের নিকটে এগোতে এগোতে বলল, বিশ্বাসঘাতকদের জন্য চোখের পানি অপচয় করে লাভ হয় না। নিজেকে শেষ করার বোকামি বরং তাদের শেষ করে দেওয়া উচিত। অন্তত আমার তো তাই মনে হয়। পরের দিন বিকেলে যখন ওরা তালুকদার বাড়িতে এসে পৌঁছলো, তখন গোধূলি শেষ রক্তিম আভাটুকু মিলিয়ে গিয়ে চারদিকে সন্ধ্যার ধূসর চাদর নামতে শুরু করেছে। দিব্য নবনীর আর দিয়াকে বাড়িতে নামিয়ে দিয়ে আবার গাড়িতে স্টিয়ারিং ঘুরালো। ফ্যাক্টরির ওষুধে ব্যাচ নিয়ে কয়েকদিন ধরে যে গোলমালটা চলছিল, সেটা নাকি জরুরি ভিত্তিতে মেটানো দরকার। বাড়ির ভেতর ভেতর পা রাখতেই নবনী দেখলো এক এলাহি কাণ্ড। ড্রয়িং রুম টেবিলে ছড়িয়ে ছড়িয়ে আছে বিয়ের নমুনা কার্ড। কলরতের বিয়ে বলে কথা। পুরো বাড়ি যেন একটা উৎসবের কেন্দ্র পরিণত। বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত। নবনী তাদের সাথে যোগ দিল। কলরত আর কাব্য খুনসুটি থামার নামই নেই। দুই ভাইয়ের মধ্যে কার্ডের ডিজাইন নিয়ে তুমুল লড়াই চলেছে। কালরত একটা সোনালি কাজ করা কার্ড উঁচিয়ে ধরে বলল, বিয়ে তুই কি করবি? বিয়েটা আমার কার্ড, আমি পছন্দ করব। খবরদার ভাই, তুই যদি
নাক গলাস, তবে আমি আর বিয়ে করতে যাব না বলে দিলাম। কাব্য হো হো করে ঘর ঘর কাঁপিয়ে হেসে উঠল। কাল রাতের কাঁধে একটা চড়তার দিয়ে বলল, তুই যাবি না বিয়েতে? আরে তুই তো অলরেডি স্বপ্নের বাসর ঘরে গিয়ে বসে আসিস। কথাটা নির্লজ্জ হলেও মানুষ নিজের বিয়ে নিয়ে এমন হুলস্থ করতে পারে, তা তাকে কোনো কেন তোকে না দেখলে কেউ বোঝে না। উপস্থিত সবাই কাব্যর কথা হেসে উঠল। মৌমিতা পাশ থেকে কাব্যকে থামিয়ে দিয়ে বলল, তুমি একদম চুপ করো তো। ভাইয়া পছন্দ করা কার্ডটা আসলেই ইউনিক, অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না নবনী? মৌমিতা হঠাৎ নবনীকে আলোচনার মাঝখানে টেনে আনায় সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। সবার উৎসুক দৃষ্টি এখন নবনীর উপর। কাব্য বলে উঠল, হ্যাঁ নবনী, তুমিই বলো। আমাদের বিচারক হিসাবে তুমি আজ ফয়সালা করে দাও, কার পছন্দ বেশি উন্নয়। নবনী পারল বিপকে। তার কি বলা উচিত সে বুঝতে পারছে না। আমতা আমতা করে বলল, আপনার একটা কাজ করতে পারেন, দু ধরনের কার্ডই ছাপানো হোক। কাব্য ভাইয়া, আপনার যেটা পছন্দ সেটা আপনি সবাইকে দিয়েন, আর কাল রাত ভাইয়ার পছন্দের কার্ডটা উনি ওনার পরিচিতদের দেবেন। ব্যাস মিটে গেল। কাব্য টেবিলে চাপড়ে বসে উঠল। অসাধারণ, একদম মোক্ষম আইডিয়া, এটাই হোক। কিন্তু মৌনিতা দমবার পাত্রী নয়। সে চিবুক উঠিয়ে দৃঢ়স্বরে বলল, কার্ড একটাই হবে, আমার আর ভাইয়ার পছন্দের ওই কার্ডটা ছাপাই হোক, ব্যাস এটাই শেষ কথা। তুমি একদম মাঝখানে আসবে না। কাব্য খুব ইচ্ছে ছিল প্রতিবাদ করার, কিন্তু পরক্ষণই নিজের জিভ সামলে নিল সে। মৌনিতার সাথে গত কয়েকদিনের মান অভিমান আর আলুর বস্তাকাণ্ড মিটমাট করতে তার নাভিশ্বাস হয়ে উঠে গেছে। তাই নতুন করে আর রণক্ষেত্র নামক ঝুঁকি নিল না সে। কাব্যর এই অসহায়ত্ব আত্মসমর্পণ দেখে মৌনিতার মুখে বিজয়ের হাসি ফুটে উঠল। কালরথ সুযোগ বুঝে খিলখিল করে হেসে উঠল আর কাব্যকে টিটকারি দিয়ে বলল, বেশ হয়েছে, এখন বল কিছু। কাব্য বিরস মুখে বিড়বিড় করে বলল, তোকে চুপ করানো মানুষও আসছে, দাঁড়া। নির্লজ্জ আস্ত একটা বাদর, বিয়ে করার জন্য কেমন লাফালাফি করছে দেখো। তোর বিয়ে তুই একাই যাস, আমি একদম যাব না। পুরো ঘরে তখন হাসির রোল। বাড়ির বড়রা পর্যন্ত ঠোঁট টিপে হাসছে। কালরট মোটেও দমল না। সে আরও রসিয়ে বলল, আসলে কি বলতো, তোকে আমি খুব ভালোবাসি, কিন্তু বিষয়টা যখন বিয়ে তখন তো বর ছাড়াই চলবে না। তাই খুব কষ্ট হলে বুকে পাথর রেখে না হয় আমি একাই বিয়ে করতে যাস। সবাই হাসিতে ফেটে পড়েছে। ঠিক তখনই ছোট্ট ইহান সোফায় দাঁড়িয়ে দুহাত কোমরে দিয়ে গম্ভীর মুখে প্রশ্ন করলো, আচ্ছা আব্বু, আমি কবে বিয়ে করব? আমাকে কেন বিয়ে দিচ্ছ না? ইহানের এরূপ কথা হাসি বেগে দ্বিগুণ হয়ে গেল। কাব্য ছোট কথা শুনে কপালে হাত দিয়ে বসলো। অসহায় চোখে ইহানের দিকে তাকিয়ে বলল, এই তো বাপ দেবর, তোর চাচ্চু তো অন্তত 2বার পরীক্ষা দিয়ে কলেজটা কোনো রকম পার করেছে, আর তোর কেবল মুসলমানিটা হয়ে গেলেই আর দেরি করব না, সোজা বিয়ে করতে বসিয়ে দেব। কাব্যর কথা শুনে সবার ঠোঁট টিপে হাসলো। কালরাত কটমট করে ভাইয়ের দিকে তাকিয়ে, কিন্তু প্রতিবাদ করার মুখ নেই। কাব্য ভুল কিছু বলেনি। দিব্যকে পরিবারের ঐতিহ্য হলে চিকিৎসার স্বাস্থ্য। আশরাফ তালুকদার নিজে একজন নামকরা ডক্টর। তাদের একটা ঔষধ কোম্পানি আর একটা হসপিটাল আছে। তিনি চেয়েছিল দিব্য ডক্টর হোক, কিন্তু দিব্য ঝোঁক ছিল ব্যবসায়। বড় ছেলে সে জেদের কাছে হার মেনে আশরাফ তালুকদার আশা করেছিল অন্তত ছোট ছেলে কালরট ডাক্তার হয়ে হাসপাতালে হাল ধরবে, তাই জোর করে ওকে সায়েন্স দিয়েছিল। কিন্তু কালরট, সে তো এইচএসসিতে 3 সাবজেক্ট গোল্লা মেরে বসেছিল। পরের বার অনেক কষ্টে টেনে টুনে পাশ করেছে। পড়াশোনার চেয়েও বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডাল বড় লোক বাপের বখাটে যাওয়া ছেলের তকমা গায়ে মাখাতেই সে বেশ স্বাচ্ছন্দ্য। কাব্য হাসতে হাসতে আর টিপ্পনি কাটলো, খবরদার কালরট, চোখ রাঙাবি না। তোর পাল্লায় পড়ে আমার ছেলেটাও নষ্ট হচ্ছে। নিজে এখনো আঙ্কেল দাঁত ওঠেনি, অথচ বিয়ের
লজ্জা হওয়া উচিত। ইহান গাল ফুলিয়ে বলল, বিয়ে করা অনেক মজা তাই না চাচ্চু? কাল রাত ইহানকে কোলে টেনে নিল, ওর নাকে টোকা দিয়ে বলল, বিয়ে করা আসলেই অনেক মজা রে বাপ। দেখেছিস না সবাই কেমন আনন্দ করছে? তুই যখন আমার মতো বড় হবি তখন তোকে ধুমধাম করে বিয়ে দেব। তোর বাপকে বলার দরকার নেই, ঠিক আছে? পাশে বসে থাকা দিয়া গম্ভীর হয়ে বলল, আচ্ছা চাচ্ছু, মানুষ শুধু বড়ই হয় কেন, ছোট হয় না কেন? ছোট হওয়ার তো নিয়ম নেই। কেন নিয়ম নেই? কালরাত আমতা আমতা করে বলল, জানি না। কেন জানো না? কালরাত এবার কিছুটা অসহায়ের মতো বলল, বললাম তো জানি না মা। দিয়া নাক ছিটকে গম্ভীর মুখে বলল, কিছু তো জানো না, ভেরি ব্যাড। দিয়ার কথায় রেশ কাটতে না কাটতেই ইভান বলল, চাচ্চু, তুমি কিছুই জানো না বলেই তো পরীক্ষায় ফেল করো। তোমার উচিত আমার মতো পড়াশোনা করা, তাহলে তুমি আমার মতো 100-তে 100 পাবে। কাল রাতের অবস্থা এখন অনেকটাই সেরে দেমাক কেঁদে বাঁচি ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই আর তোর বাপ, তোদের দুজনকে সহ্য করা আসলেই মুশকিল হয়ে যাচ্ছে। এই তো তোর বাপ পাশে বসে আছে, ওকে জিজ্ঞাস কর, সে তো মহাপণ্ডিত, সব জানতা। কাব্য তখন শব্দ করে হাসছে। ড্রয়িং রুমে হাসাহাসির মাঝে কালরত একটু কুশল কাব্য দিয়ে ছুঁড়ে মারল। ঠিক তখনই সদর দরজা থেকে দিব্যর ভেতরে ঢুকলো। নবনী দেখলো ওর পাশে একটা মেয়ে। বাড়ির গমগমে আড্ডার মাঝে হঠাৎ ঘরে ঢুকলো নির্জানা। সে আশরাত তালুকদারের একমাত্র ছোট বোনের আদরের কন্যা। গত কয়েক মাসে আমেরিকায় চাচার বাসায় কাটিয়ে অবশেষে সে ফিরেছে। আর উপলক্ষটা কালরতের বিয়ে। নির্জানায়ের মা মানসান মানতাসা আগেই দিব্যকে ফোন করে বলিয়েছিল নির্জানাকে নিয়ে আসতে। নির্জানাকে দেখা মাত্রই সবাই বেশ খুশি হলো। সে প্রজাপতির মতো চঞ্চনে বায়ে এগিয়ে গিয়ে ইভান ইহান আর দিয়ার দিকে আদর করলো। বড়দের সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করলো। এরপর চোখ দুটো স্থির হয়ে নবনীর ওপর। নবনী কিছুটা আষ্ট হয়ে একশো এক পাশে দাঁড়িয়েছিল। নির্জনার দিকে তাকিয়ে কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, ভাইয়া, এটা বুঝি আমার নতুন ভাবি? দিব্য খুব সংক্ষিপ্ত ভাবে শুধু মাথা নাড়ালো। নির্জানায়া চোখে মুখে মুগ্ধতার আভা। সে খুশিতে ডাগমাগ হয়ে বলল, ভাবি তো খুব মিষ্টি, একদম পুতুলের মতো। তা আমাকে পরিচয় করিয়ে দেবে না ভাইয়া? নবনী আগে কখনো নির্জানাকে দেখেনি, তবে এ বাড়ির সবার আগে সাথে মেয়েটার আত্মিক টান আর কথা বলার সাবলীল ভঙ্গি দেখে সে বুঝতে পারল নির্জান এর পরিবারের এক অবিচ্ছেন্ন অংশ। দিব্য তার স্বভাব সুলভ নিষ্পৃষ্টতায় হালকা করে হাসলো, বলল, অবশ্যই পরিচয় করাবো, তবে তুই চাইলে নিজেও আলাপ জমিয়ে নিতে পারিস। আফটার অল ইউ আর এ ভেরি নাইস কমিউনিকেট। দিব্য কথা শুনে নির্জাতা খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে তার গালে বাঁধা পাশে ওপরে জগদন্দ্রতায় ঝিলিক দিয়ে উঠল, যা তার সৌন্দর্যে যোগ করেছে এক অন্যরকম মায়াবী আভা। নির্জানের সত্যি ভারী সুন্দর। সে আদুরে গলায় প্রতিবাদ করে বলল, এটা কিন্তু একদম ঠিক না ভাইয়া। আমি যতই কথা বলি না কেন, বড় ভাই হিসেবে তোমার উচিত আমাকে আনুষ্ঠানিকভাবে ভাবির সাথে পরিচয় করিয়ে দেওয়া। নতুন সম্পর্কের শুরুটা রাজকীয় হওয়া চাই তো। কাব্য গট করে বলে উঠল, বাহ নিজু, তুই এই কয়েক মাসে কেমন বড় কথা বলতে শিখে গেছিস। কোনো চিন্তা করিস না, তোর কাব্য ভাই থাকতে কোনো সমস্যা নেই। ন- নবীন, শোনো, ও হলো আমাদের একমাত্র ফুপির একমাত্র আদরে মেয়ে নির্জান নওরাল চৌধুরী। নির্জানার ঠোঁটে স্নিগ্ধ এক চিরেতে হাসি ফুটিয়ে নবনীর দিকে হাত বাড়িয়ে দিল। খুব নরম গলায় বলল, হ্যালো, আমি নির্জানা। নবনীও সৌজন্য হাসি হাসলো। নির্জানার চার চরমে ভাবটা তার ভালো লাগছে। সে প্রতি উত্তর বলল, আমি নবনী। কাব্য বেশ উৎসাহ নিয়ে বলল, জানো নবনী, আমাদের এই নিজু কিন্তু মারাত্মক ট্যালেন্টেড। গত বছর পুরো বাংলাদেশের বিতর্ক প্রতিযোগিতায় ওর দল চ্যাম্পিয়ন হয়েছে, আর ও নিজে হয়েছে শ্রেষ্ঠ বিতর্কিত। শুধু তাই নয়, পড়াশোনাও তো একদম 100-তে 100। কাল রাত এতক্ষণ চুপচাপ শুনছিল, এবার একটা গম্ভীর দীর্ঘশ্বাস ফেলে কপাল চটকে বলল, ব্যাস শুরু হয়ে গেল। কেউ কি তোর কাছে ওই বয়ানটা জানতে চেয়েছে? কেন অন্যথা ঢোল পেটাচ্ছিস? সারাক্ষণ চোখের ওপর ওই মোটা চশমা এঁকে বইতে পাতার মুখ গুজে পড়ে থাকা একটা আস্ত আস আসামি মেয়েও নির্যাত
কালরতের দিকে ফিরে তাকালো। তার শান্ত চোখের মণি দুটো চশমার কাছে আড়ালে চিকচিক করে উঠল। খুব ধীরস্থিরভাবে আঙুল দিয়ে চশমাটা নাকের উপর সামান্য ঠেলে বসলো সে। তারপর বেশ তাচ্ছিল্য সুরে জবাব দিল, আসাম আসামাজিক হয়েই অসামাজিক হয়েই আমি ঠিক আছি ব্রো। অন্তত তোমার মতো পরীক্ষায় ডাব্বা তো আর মানি নাই। নির্যাত এই মোক্ষম জবাব কালরতের মুখটা মুহূর্তে চুপসে গেল। ড্রয়িং রুমে সবাই অবাক হাসিতে ফেটে পড়ল। কাব্য হাত দিয়ে লাইট দেখিয়ে বলল, একদম কারেন্ট বলেছিস। নির্জল একটা, যেমন মনে মনে ওদের ভয় করে দিচ্ছে। কাব্য অবশ্য হেসে খুন। নির্জানাও ঠোঁট টিপে হাসলো। আলেখা বলে উঠল, অনেক হয়েছে, এবার থাম। রাত অনেক হলো, সবাই তাড়াতাড়ি রাতে খাবার খেয়ে নে। কাল রাত সকাল সকাল আবার মার্কেটে ছুটতে হবে। বিয়ের সব শপিং এবার জমে আছে। নির্জানা এই মুহূর্তটা জন্যই অপেক্ষা করছিল। সে ঝটপট দিয়াকে পাস কোলে তুলে নিল। দিয়ার গালে একটা চুমু খেয়ে আদুরে গলায় বলল, দিয়া মাম্মা, তুমি জানো আমি তোমার আর ইহান ভাইয়ের জন্য আমেরিকা থেকে কত কত চকলেট নিয়ে এসেছি। ইহান, ইভান চলো আমার সাথে। কুহু, তুই আমার ব্যাগটা একটু নিয়ে আয় তো। কুহুর সাথে নির্জনার সম্পর্কটা একদম সই বন্ধুর মতো। দুজনের সমবয়সের মধ্যে ওদের মধ্যে বোঝাপড়াটাও চমৎকার। কুহু মৃদু হেসে মাথা নাড়ালো। নির্জানা ভারী ব্যাগটা টেনে নিয়ে ওদের পিছু নিল। যাওয়ার আগে নির্জানার দিকে নিয়ে সিঁড়ি বেয়ে ওঠার সময় মাজহা প্রশ্ন করলো, তা নির্জানা, তোমার আম্মুরা আসবে কবে রে? নির্জানার ওপর থেকে ঘাড় ঘুরিয়ে উত্তর দিল, কালকে চলে আসবে মামি। আমি শুধু জেদ করে একদিন আগে চলে এসেছি। কথা শেষ করে বাচ্চাদের সাথে নির্জানা আর কুহু ওপরে চলে গেল। আলেখা নির্জানার সাথে পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। মাহাজানার পাশে এসে বেশ চাপা গলায় ফিসফিস করে বললেন, যত দেরি করে আসতে ততই ভালো। আলেখা কৃত্রিম রাগে চোখ রাঙালো। মাজহা অবশ্যই একদম পাত্র নয়। তিনি শব্দহীন হাসলেন। দুই যায় এরপর হাসাহাসি করতে করতে রাতের খাবারের তদারকি করতে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। রাতের নিস্তব্ধতায় তার পুরো তালুকদার বাড়ি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। খাওয়া দাওয়া শেষ, সবাই নিজের নিজের ক্লান্তি নিয়ে ঘরে ফিরেছে। নবনী আসার আগেই দিব্য দিয়াকে নিয়ে ঘরে ঢুকে গিয়েছিল। নবনী যখন ধীরে পায়ে ঘরে পা রাখলো, ঠিক তখনই সোফায় বসা মানুষটার দিকে নজর পড়তেই তার তাল পিলে চমকে উঠল। মুহূর্তের জন্য তার মনে হলো সে কোনো ভূতকে কাঙ্গু দেখেছে। দিব্য আয়েশ করে সোফায় হেলান দিয়ে ল্যাপটপে কাজ করছে, কিন্তু চমকানোর মূল কারণ হলো তার মুখ সেটে থাকা একটি সাদা রঙের সিট মাস্ক। সচরণ গম্ভীর আর ব্যক্তিবান এই মানুষটাকে এমন অদ্ভুত রূপে দেখে নবনীর চোখ বিস্ময়ক চরকগাছ হয়ে গেল। সে ভাবতেও পারেনি যে দিব্যর মতো একজন রাশভারী মানুষ রূপচর্চার বিষয়ে এতটা সচেতন হতে পারে। দিব্য হয়তো নবনীর তীক্ষ্ণ দৃষ্টি অনুভব করতে পারল। সে ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই অবলীয়ন প্রশ্ন করল, কি হয়েছে, কোনো সমস্যা? এভাবে কি দেখছো তুমি? নবনী ঘোর কাটল। সে অপ্রস্তুত হয়ে বোকার মতো দুপাশে মাথা নেড়ে বলল। দিব্য পুনরায় কাজে ডুবে গেল। নবনীর ঘরে প্রবেশ করে খেয়াল করলো দিয়া বিছানায় নেই। সে জানতো না দিয়া নির্জানার সাথে। তাই কিছুটা উৎকণ্ঠায় নিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা শুনুন, দিয়া কোথায়? দিব্য এবার মুখ তুলে তাকালো। মাস্কের ফাঁকা দিয়ে তার চোখ দুটো আগের মতোই প্রকট লাগছে। সে বলল, ও নির্জার সাথে আছে। নির্জানা না ইভান, ওর সবাই একসাথে খেলা করছে। তুমি বরং ওকে গিয়ে নিয়ে আসো। নবনী মাথা নেড়ে সায় দিল, কিন্তু কৌতূহল দমিয়ে রাখতে পারল না। দরজার দিকে পা বাড়িয়ে সে থমকে দাঁড়িয়ে না চাইতেও জিজ্ঞেস করে ফেলল, আপনি মুখে এসব কি লাগিয়েছেন? দিব্য মুখ নির্লিপ্ত স্বরে জবাব দিল, সিট মাস্ক। নবনীয় এবার হাসবেন না কি অবাক হবেন তা বুঝে উঠতে পারছেন না। এই লোকটা কি সত্যি দিব্য তালুকদার? বিস্ময়ক ঘোর যেন কাটছেই না। সে দরজা পাল্লা ধরে কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল। নিজেকে সামলে নিয়ে একটু কৌতূহল মেশানোর স্বরে বলল, সে তো দেখতেই পারছি, কিন্তু আপনি কেন লাগিয়েছেন? না মানে, আমি সচরাচর আমার বান্ধবীদের এসব লাগাতে দেখেছি, কোনো ছেলেকে তো দেখিনি। দিব্য ল্যাপটপে কি একটা মেইল চেক করতে করতে খুব স্বাভাবিক গলায় জবাব দিল, এটা ছেলে মেয়ে উভয়েই লাগাতে পারে নবনী। রূপচর্চা কেবল মেয়েদের একচেটিয়ার অধিকার।
এটা তোমাকে কে কে বলল? ছেলেদেরও পরিপাটি আর উজ্জ্বল থাকা জরুরি। আর কয়েকদিন পরে কাল রাতের বিয়ে। নবনীর মুখ ফসকে বলেই ফেলল, বিয়ে তো কাল রাত ভাইয়ার, আপনার তো নয়। দিব্য এবার ল্যাপটপটা সামান্য নামিয়ে নবনীর দিকে সরাসরি তাকালো, মাথা নেড়ে বলল, বিয়ে যারই হোক, সৌন্দর্য বা পরিচ্ছন্নতা খুবই দরকারি একটা জিনিস। যদিও তুমি প্রাকৃতিকভাবেই সুন্দরী, তবুও বলে রাখি, এসব মাস্ক রিল্যাক্স দূর করে, মানে আকালে বুড়ো হওয়ার থেকে কিছুটা বাঁচায় আর কি। চাইলে তুমিও একটা ট্রাই করতে পারো, আমার কাছে বিভিন্ন ফ্লেভারের প্রচুর আছে। নবনী যেন আকাশ থেকে পড়ল, লোকটা কিনা রিল্যাক্স আর বুড়ো হওয়ার নিয়ে দুশ্চিন্তা করছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন, আপনি কি বুড়ো? দিব্য একটা লম্বা শ্বাস ফেলে মাস্কটা ঠিক করে চেপে বসলো, তারপর বেশ গম্ভীর মুখে বলল, হাত হতে তো চাইছি, অলমোস্ট 33 ইয়ার ওল্ড। এই বয়সে স্কিনের যত্ন না নিলে দিয়া যখন বড় হবে তখন লোকে আমাকে ওর বাবা না ভেবে দাদা ভাবলে তো সমস্যা, আমার ইমেজ 12টা বেজে যাবে। নবনী শব্দ করে হাসতে হাসতে ইচ্ছে করছে, খুব খুশি পেলেও সে নিজেকে শক্ত করে সামলে নিল। দিব্যের কথা বলার ঢং এড়াতে স্বাভাবিক আর গুরুত্ব ভরপুর, যেন এই মুহূর্তে হাসলে লোকটা হয়তো অপমানিত বোধ করতে পারে। নবনী কিছুক্ষণ চুপ থেকে বলল, মানুষের মনে সৌন্দর্যটাই আসল। ওটা যদি কুৎসিত হয় তবে বাইরের সৌন্দর্য দিয়ে আসলে কোনো কাজ হয় না, ওটা মূল্যহীন। কথাটা বলেই নবনী লক্ষ্য করলো দিব্যি তার ল্যাপটপটা একপাশে সরিয়ে রাখলো। তারপর নবনীর দিকে এমনভাবে এক দৃষ্টিতে চাইলো যেন সে খুব গভীর কোনো বৈজ্ঞানিক সূত্র বিশ্লেষণ করছে। হঠাৎ করে দিব্য নিজের মুখ থেকে সাদা মাস্কটা টান দিয়ে খুলে ফেললো। ওর এই অকর্তৃণ আচরণে নবনীর ভেতরে ভেতরে একটু কুঁকড়ে গেল। মনে মনে ভাবলো সে কি ভুল কিছু বলে ফেললো, লোকটা কি তার মনে সৌন্দর্য মার্কা তত্ত্বে রেগে গেল? তবে দিব্যি মোটেও রাগলো না, বরং অত্যন্ত ধীরস্থির আর তরল কণ্ঠে বলল, অবশ্যই মনের সৌন্দর্য আসল, আমি স্বীকার করছি না, তবে বাহ্যিক সৌন্দর্যও দরকার আছে, যথেষ্ট দরকার আছে নবনী। বাস্তব জগৎটা একটু অন্যরকম। তুমি সুন্দর হলেও চাইতেও সবার অ্যাটেনশন পাবে, সবার জায়গায় দেখবে আলাদা একটা বিশেষ গুরুত্ব পাচ্ছ। এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, একটা লায়ার লাইফ পার্টনার পাওয়া সম্ভাবনাও বেড়ে যায়। আর যদি লায়ার নাও হও, তবে দেখবে সে তোমার সৌন্দর্যের মাঝে অন্যতম, তোমার প্রতি অনুগত হয়ে গেছে। আর তুমি যে বলছো মনের সৌন্দর্য, ওটা আসলে একটা বড়সড় সান্ত্বনা, পুরস্কার ছাড়া আর কিছুই নয়। নবনী চোখের পলক থমকে গেল। দিব্যে নির্মল বাস্তবায়নী চিন্তা তাকে স্তব্ধ করে দিয়েছে। লোকটা কত অবলিয়ম সৌন্দর্যের সাথে অনুগত্য বা ভালোবাসার সমীকরণ মিশিয়ে দিল। নবনী বুঝতে পারল না দিব্য কি তাকে ঘুরিয়ে কোনো ইঙ্গিত দিল, নাকি এটা তার জীবন নিয়ে নিজস্ব কোনো দর্শন। নবনী মনে পড়ল একসময় সেও তো দিব্যির সৌন্দর্য নিয়ে বলেছিল, তখন তো মনের সৌন্দর্যর কথা তার মাথায় আসেনি। নবনী আর দাঁড়াতে পারলেন না সেখানে, টান পায়ে ঘর থেকে বের হয়ে গেল। ইউভানের হাতে চকলেট, অথচ সে চুপচাপ বসে আছে। দৃশ্যটা দেখে ইউভান অবাক না হয়ে পারল না। ভ্রু কুঁচকে সে প্রশ্ন করলো, কিরে ইউভান, তুই চকলেট খাচ্ছিস না কেন? ইউভান খুব বিজ্ঞেপ মাথা নেড়ে স্বাভাবিক স্বরে জবাব দিল, বেশি চকলেট খেলে দাঁতে পোকা হয়, আর সেই পোকাগুলো খুব পাজি হয়। আমাদের স্কুলে রোহিতের দাঁতে পোকা আছে, ও তো যন্ত্রণার মাঝে মাঝে চিৎকার করে কাঁদে। এইটুকু বাচ্চার মুখে জ্ঞানসম্পন্ন কথা শুনে নিহানা হাসলো। ইভান যেন একবার চকলেট খায়নি তা নয়, তবে নিজের একটা সীমা সে নিজে ঠিক করে রেখেছে। এই বোধটুকু দেখে নির্জানা মুগ্ধ নয়নে ওর দিকে তাকিয়ে রইল। এদিকে ইউহানের কথা শুনে ইহানও যেন গম্ভীর ভাবনায় পড়ে গেল। কৌতূহলী চোখে তাকিয়ে সে পাল্টা প্রশ্ন করলো, আচ্ছা ইভান, ওর দাঁত যদি পোকা থাকে তবে সেটা খাবারের সাথে পেটে চলে যায় না কেন? যদি একবার পেটে ঢুকে যায় তবে তো সাংঘাতিক
কাণ্ড হবে। পাশ থেকে দিয়া ওর চোখ দুটো বড় করে আতঙ্কিত গলায় বলল, ঠিক বলেছিস, পোকা যদি পেটে চলে যায় তবে তো দাঁতের মতো পেটেও নাড়িভুড়ি সব খেয়ে ফেলবে, তাই না? ভাই বোনের এমন আজব আর অদ্ভুত যুক্তিতেই ইভান বেশ বিরক্ত হলো। একরাশ বিরক্তি নিয়ে সে বলল, তোরা না ভীষণ বোকা, কিছুই জানিস না। ফুপি, আমার খুব ঘুম পাচ্ছে, আমি কি এখন ঘরে যেতে পারি? নির্জানা মাথা নেড়ে আদুরে স্বরে বলল, অবশ্যই সোনা, যাও, গুড নাইট। ইভান খাট থেকে নামতেই ইভানও তার পিছু নিল। ছোট ছোট পায়ে ওরা ঘর থেকে বেরিয়ে যেতেই দরজায় দেখলো মিল দেখা মিলল নবনীর। মুখে তার স্নিগ্ধ হাসি। ঘরের ভেতরে পা রেখে মৃদু স্বরে বলল, তোমাদের খেলা শেষ, এবার ঘরে। তবে ঘরে যাওয়া যাক, রাত তো অনেক হলো, এবার না ঘুমালে চলবে? ফুপিকেও তো একটু বিশ্রাম দিতে হবে, তাই না? আমি ওকে নিয়ে যাই। নির্জানা মৃদু হেসে মাথা নাড়ালো। নবনী এগিয়ে এসে বিছানা থেকে দিয়াকে কোলে তুলে নিল। তাদের ঘরে পা রাখতেই মুহূর্তে দিয়া তার ছোট মুখে ধরা দুটো চকলেট নবনীর হাতে দিয়াকে বাড়িয়ে বাড়িয়ে দিল। নবনী কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, এটা কি? এগুলো আমাকে কেন দিচ্ছ? দিয়া চকলেট দুটো দিয়ে বলল, আগে তোমাকে নিচে নামাও আম্মা। মাম্মা। নবনী আলতো করে দিয়াকে নরম বিছানার উপর দাঁড়িয়ে করিয়ে দিল। অল্প শুরুতেই সোফায় বসে থাকা দিব্য একবার আর চোখে ঘুরে তাকালো। দিয়া তখন খুব গম্ভীর মুখে বলল, ওগুলো রেখে দাও, আমি পরে খেয়ে নেব। ইউহান বলেছে বেশি চকলেট খেলে নাকি দাঁতে পোকা হয়, আর সেই পোকা যদি খাবারের সাথে পেটে ঢুকে পড়ে তবে তো আরও মুশকিল হয়ে যাবে, তাই না মাম্মা? মেয়ের এমন অদ্ভুত যুক্তির ভয় দেখে নবনী হেসে ফেলল। বদ্ধ মেয়ের মতোই মাথা নেড়ে সে সায় দিল, হ্যাঁ মা, অবশ্যই। ইভান তো একদমই ঠিক কথা বলেছে, আর আমার দিয়াও মাওতাও তো খুব বোঝদার হয়েছে দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো ড্রয়ারে সাবধানে রেখে দিচ্ছি, তুমি এবার চুপচাপ শুয়ে পড়ো তো দেখি। নবনী কিছুটা তাড়াহুড়া করে পা বাড়াতে গিয়েছিল, কিন্তু ঘটল বিপত্তি। ওর শাড়ির কুচিটা পায়ের সাথে জড়িয়ে গেল। ভারসাম্য সামলানোর আগে চিবুকটা খুলে গিয়ে পায়ের আরও আষ্টেপৃষ্টে বিঁধে যায়। নবনী যখন নিজেকে সামলাতে না পেরে সোজা উপুু হয়ে পড়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দিব্য শক্ত একটা হাত ওর কবজি ধরে নিজের দিকে সজোরে টান দিল। পর মুহূর্তে নবনী নিজেকে আবিষ্কার করলো দিব্যর নিবিড় আশ্রয়ে, ওর কোলের ওপর। আকম্পিত আতঙ্কে নবনী দিব্য বুকের কাছে শার্টটা খামচে ধরে চোখ দুটো শক্ত করে বুজে রইল। ওর হৃৎপিণ্ডটা আটকে প্রচণ্ড বেগে ছুটল, পাঁজরের দেওয়াল ভেঙে বেরিয়ে আসবে যেন। ধীরে ধীরে চোখ মেলাতে দেখল ঠিক নিঃশ্বাসের দূরত্ব দিব্যির মুখ। ওর গভীর তীক্ষ্ণ চোখ দুটো অপলক চেয়ে আছে নবনীর দিকে। নবনী ওষ্ঠধর মৃদু কাঁপছে। এলোমেলো অবশ্য চুলগুলো মুখের ওপর এসে আলগোছে সৌন্দর্য তৈরি করেছে। দিব্যি অতি সন্তর্পণে একটি হাত বাড়িয়ে নবনীর কপালে লেপ্টে থাকা চুলগুলো কানের লতির পাশে গুজে দিল। সেই স্পর্শে নবনী আবারও শিউরে উঠল। মুহূর্তে অবশেষে চোখ বন্ধ করে পেল। পরক্ষণই পুনরায় চোখ মেলাতে দিব্যি গম্ভীর দৃষ্টিতে ওর চোখে আটকে গেল। পরপর ভেসে এলো দিব্যির গম্ভীর কণ্ঠস্বর, আমাকে কি আরও একটা বাচ্চা পালতে হবে? ভেবেছিলাম তোমাকে বিয়ে করলে আমার জীবনের চাপ কিছুটা কমবে, কিন্তু দেখছি উল্টোটা হচ্ছে। যদি শাড়ি সামলাতে না পারো তবে পড়ার দরকার কি? যখনই দেখি তখনই কোনো না কোনো সমস্যা ঘটিয়েই থাকো। সেদিকেও তো কথাটা শেষ করেই থেমে গেল দিব্য। নবনীর লজ্জায় আষ্টতার যেন মাটি থেকে মিশে যাচ্ছিল। দিব্যির বুকের খুব কাছে ওর মাথা ঠাকায় স্পষ্ট শুনতে পাচ্ছিল ওর স্পন্দন। নবনী কৌতূহলে চোখে মুখ তুলে তাকাতেই দেখল দিব্যি চোখ মুখে এক অদ্ভুত সংকেত। তালুকদার বাড়ি আজ সকাল থেকেই উৎসবের আমেজ। বাড়ির ছোট ছেলের বিয়ে বলে কথা, আয়োজন কোনো কমতি রাখা হয়নি। চারদিকে সাজসজ্জার রব রব। আজ মেহেন্দি, কাল গায়ে হলুদ, আর পরশু বিয়ে। আত্মীয় স্বজনের ভিড়ে বাড়িটার মুখরিত হয়ে উঠেছে। সবার চোখে চোখে খুশির ঝিল্লি। কাজের ফাঁকে ফাঁকে চলেছে হাসি আর আড্ডা। অন্য তো এই প্রথমবার কালরথের বাড়ি পা রেখেছে। কালরথের সাথে তার দীর্ঘদিনের বন্ধুত্ব থাকলেও এই বাড়ি আসা হয়ে ওঠেনি কোনো দিন। আশরাফ তালুকদার কালরথকের বন্ধু বান্ধবদের খুব একটা পছন্দ করেন নাই, তাই কালরথ
বাড়িতে এনে বাবার মেজাজ বিগড়ে দেওয়ার ঝুঁকি নেননি কখনো। অন্তত সর্বমোট প্রধান ফাটক পেরিয়ে ভেতরে ঢুকলো ঠিক তখনই ছোট্ট একটা বাচ্চা ছেলে তার সামনে দিয়ে ছুটে গিয়ে সজোরে হুমকি খেয়ে পড়ল। অন্তত অপ্রস্তুত হয়ে তাড়াহুড়ো করে তাকে তুলতে দাঁড় করিয়ে দিল। কিন্তু কৃতজ্ঞতা জানানো তো দূরের কথা, পিচ্চিটা মুহূর্তে তার কচি হাতের মুঠোয় থাকা রং অন্তনের শার্টের মেখে দিল। নিজের বিধ্বস্ত পোশাককে দিকে তাকিয়ে অনন্ত একটা দীর্ঘশ্বাস ফেলল। নরম স্বরে জিজ্ঞেস করলো, তোমার লাগেনি তো? ইহান দুই পাশে মাথা নেড়ে জবাব দিল, আই অ্যাম ওকে। ঠিক সেই মুহূর্তে ইহানের পিছু পিছু দিয়া এসে সেখানে থমকে দাঁড়ালো। কোমরে দুই হাত রেখে দাঁড়িয়ে সে, তার চোখ মুখে তখন রাগের ছায়া। তেজ দেখিয়ে বলল ইহান, এখনই আমাকে রঙগুলো ফেরত দে, নয়তো এখনই কিন্তু আমি পাপ্পাকে বলে দেব। ইহান মোটেও ডাবল না, উল্টো মুখ ভেঙচিয়ে বলল, এসেছে আমার পাপ্পরি, কি হলেই কিছু খালি পাপ্পার ভয় দেখায়, যা বলার আমি বলবো না। কথাটা শেষ করে ইভান আবার দৌড়ে লাগলো। দিয়াও তার পেছনে দাঁড় করতে উদ্ধার হতেই অন্তত খপ করে তার হাতটা ধরে ফেলল। এতে বিপত্তি বাঁধল। দিয়া প্রচণ্ড বিরক্ত হয়ে বড়দের মতো ভ্রু কুঁচকে অন্ততর দিকে চাইল। অঙ্গগতকে এভাবে হাতে ধরে দেখে সে বেশ গম্ভীর গলায় শাসন করলো, তুমি কি শুনি, আমাকে ধরেছ কেন? তোমার জন্য কত বড় সভ্য নাকি যে একটা, উফ ভুলে গেছি, ওটা যে গেছে ইহান তো চলেই গেল। অন্তনও কিছু ভ্যাবাচ্যাকা খেয়ে গেল পুচকির মেয়ের কথা শুনে। সে কৌতূহলী হয়ে শুধালো, সর্বনাশ? দিয়ে এবার তৃপ্তির সাথে মাথা নেড়ে নাড়ল, হাঁ ওটাই। অন্তনের ঠোঁটের কোণে এবার এক চিলেতে হাসি ফুটে উঠল। বিচ্ছি মেয়েটার কথা বলে ধরন আর গম্ভীর ভাব দেখে সে বেশ মজা পাচ্ছে। মেলে আমি স্বরে বলল, তুমি তো দারুণ কিউট। আচ্ছা, তোমাকে হাত ধরার জন্য সরি, তবে তুমি কি আমাকে একটু বলতে পারো কাল রাত কথায়? দিয়া বড় বড় চোখ করে কয়েক মুহূর্তে অন্তরের মেপে নিল। তার চোখ মুখে তখন একরাশ সন্দেহ। চট করে উত্তর না দিয়ে সে মাথা নেড়ে একটু কাত করে বলল, তুমি কে শুনি? পাপ্পা আমাকে বলে দিয়েছে অচেনা কারোর সাথে একদম কথা না বলতে, আর কেউ কিছু জিজ্ঞেস করলেও যেন কোনো উত্তর না দেয়। অনত বেশ দোটানায় পড়ে গেল। এইটুকু বাচ্চার নীতিবোধ দেখে সে মনে মনে তারিফ করে না করেই পারল না। সে নিজেকে পরিচিত করার চেষ্টা করে বলল, আরে আমি কাল রাতের বন্ধু, ওর বিয়ের দাওয়াতে এসেছি। এবার তো অনন্ত বলতে পারো এখন কোথায় আছো? দিয়া এক মুহূর্তে সময় নিল না, বেশ উদাসী ভঙ্গিতে কাজ বা নাড়িয়ে ছোট করে জবাব দিল, না জানি না। বলে সে আর এক মুহূর্তে সেখানে দাঁড়ালো না। ইহানকে ধরার জন্য আবার ছুটে লাগলো। অনন্ত একা দাঁড়িয়ে নিজের শার্টের রঙের দিকে তাকিয়ে হাসছে না কাঁদবে বুঝে উঠতে পারল না। একটা দীর্ঘশ্বাস ফেলল। ধীরে পায়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়। দরজার পর্দা সরিয়ে ভেতরে ঢুকতে সে কালরাতকে দেখতে পেল। কিন্তু কালরাতে পাশে বসা একটা বাচ্চা ছেলেকে দেখে অন্তরের চোখ বিস্ময়েও ছানাবানা হয়ে গেল। সে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। কালরাত অন্তরকে দেখে সোফায় বসে উঠে দাঁড়ালো। বন্ধুকে দেখে তার মুখে চওড়া হাসি ফুটলেও অন্তরের বিধ্বস্ত অবস্থা দেখে সে কিছুটা ভ্যাবাচ্যাকা খেলো। অবাক হয়ে বলল, আরে তুই অনেক আগে চলে এসেছিস দেখছি, কিন্তু বাড়িতে ঢুকেই কি রং খেলা শুরু করে দিলি? তোর এই অবস্থা কেন? অনন্ত কোনো উত্তর দিল না। সে তখন এক দৃষ্টিতে কাল রাতের পাশে বসা ওই বাচ্চাটির দিকে তাকিয়ে আছে। তার মাথা কিছুতেই ঢুকছে না। মাত্র কয়েক মুহূর্তের আগে বাড়ির আঙিনায় যে ছেলেটা তাকে চুবানি খাইয়ে দিয়ে দৌড়ে পালালো, সে এত দ্রুত ভেতরে এসে এত শান্ত হয়ে বসে আছে কি করে? এটা কি কোনো জাদু মন্ত্র নাকি চোখের ভুল? অনন্ত কয়েক পা এগিয়ে গিয়ে সরাসরি কাল রাতের পাশে বসা শিশুটির দিকে আঙুল উঁচিয়ে বলল, এই বাচ্চাটা তোর কে হয় রে? ওই তো একটু আগে আমার গায়ে এই কাণ্ডটা করেছে। ইভান বড় বড় চোখ করে অন্তরের দিকে তাকিয়ে রইল, যেন সে আকাশ থেকে পড়েছে। ড্রয়িং রুমে উপস্থিত বাকি আত্মীয় স্বজনরাও বেশ অবাক হলো। কাল রাত ইভানের মাথায় হাত রেখে কিছুটা সংশয় নিয়ে জিজ্ঞেস করলো, ইভান, ও তো আমার ভাইয়ের ছেলে, মানে আমার ভাইপো, কিন্তু ও তোকে রং মাখাতে যাবে কেন? আর
কখন দিল এই রং? অন্তর কপাল ভাঁজ ফেলে বলল, এই তো ঠিক একটু আগে। বাইরে যখন আমি ঢুকেছিলাম, ওর সাথে একটা ছোট্টখাটো কিউট দেখতে মেয়েও ছিল। কাল রাত এবার শব্দ করে হেসে উঠল। ইভানের দিকে তাকিয়ে তার হাসি আর থামছেই না। ইভান তখনও নির্বাক দর্শনের মতো তাকিয়ে আছে। অনন্তের কিংকর্তব্য বিমূঢ় চেহারা দেখে কালরত যেন আরও বেশি মজা পাচ্ছে। হাসতে হাসতে বলল, আরে গাধা, ওটা ইভান ছিল না, ওটা তো যমজ ভাই ইহান ছিল। আর ওই মেয়েটা হলো দিয়া। তুই একদম ঠিক মানুষের পাল্লায় পড়েছিস। চল আমার সাথে ঘরে চল। আগের যমজটা বদলে ফ্রেশ হয়ে নে, জামাটা বদলে ফ্রেশ হয়ে নে। অন্তত যেন আকাশ থেকে পড়লো যমজ ভাই, তার মানে এতক্ষণ সে যার সাথে বাইরে কথা বলেছে সে অন্য কেউ, আর এখন সামনে যে বসে আছে সে হুবাহুব এক চেহারায় অন্য একজন। বিস্ময়ে তার মুখ হা হয়ে গেল। ইউভান এতক্ষণ অবাক হয়ে বড়দের কথা শুনছিল। সে জিজ্ঞাসাসুর দৃষ্টিতে কালরথকে দিকে তাকিয়ে বলল, চাচ্চু, এই আঙ্কেলটা কে? কালরথ ইউভানের মাথায় আলতা করে হাত বুলিয়ে দিয়ে পরিচয় করিয়ে দিল ইউভান, ইনি আমার খুব ভালো বন্ধু, আমার নাম অনন্ত। তোর বন্ধু আঙ্কেল। কালরাত অন্তরের কাঁধে হাত দিয়ে ধাক্কা দিল। চল এবার, এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না। তালুকদার বাড়ির বিশাল ছাদে মেহেন্দির উৎসব মুখের আড্ডা জমে উঠেছে। আলোকসজ্জার ঝিলমিলের আলোয় চারপাশটা অপার্থিক সুন্দর লাগছে। রঙিল শামিয়ান আর শতরঞ্জিত ছিপিয়ে বাড়ির মেয়েরা মেতে উঠেছে উৎসবে। দক্ষ তিনজন মেহেন্দির আর্টিস্ট আনা হয়েছে, যাদের নিপুণ হাতে ছোঁয়ায় ফুটে ওঠে এক একটা মেহেন্দির আলপনা। বিকেলের দিকে অফিস থেকে ফেরার পর দিব্য নিজের ঘর থেকে আর বের হয়নি। এক সময়কার প্রাণচ্ছন্ন আর আড্ডাপ্রিয় দিব্য তালুকদার এখন যেন এক অন্য মানুষ। সময়ের অবর্তনে সে নিজেকে গুছিয়ে নিয়ে এক শক্ত খোলাসে ভেতর। এখন তার কাছে আর অভিজাত্য পরিপাটি পোশাক আর মেপে চলার জীবনটাই মুখ্য। অসামাজিক না হলেও সবার সাথে হই হুল্লো করার সেই পুরনো অভ্যাসটা সে কবেই বিসর্জন দিয়েছে। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দিব্য মনে হলো দিয়া এখন ঘুমায়নি, ঘুমানোর সময়। সে ধীরে পায়ে ছাদে গেল মেয়ের খোঁজে, কিন্তু সেখানে নবনীয় বা দিয়া কাউকে পেল না। অজ্ঞাত নিচে নেমে রান্নাঘরের দিকে আসতে পা দুটো দুটো থমকে গেল। ভেতরের দৃশ্যটা দেখে দিব্য বুকের ভেতরটা এক অদ্ভুত যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। দিয়া নবনীর পাশে বসে গল্প করছে, আর নবনী ভাবতে লোকমা তুলে ওর মুখে দিচ্ছে। দিয়া চোখ মুখে যেন অনাবিক তৃপ্তি আর আনন্দ উপচে পড়েছে তার দিব্য কাছে, এক অলৌকিক স্বপ্নের মতো। ইদানিং দিয়া জেদ করে দিব্যর হাতেও খেতে চাইছে না। মৈনিতা যখন ইহান আর ইউভানকে খাওয়াতো তখন দিয়া অপলক চেয়ে থাকতো, বায়না ধরতো তারও এমন একটা মা চায়। মৌনিতা দিয়াকে যথেষ্ট স্নেহ করলেও নিজের দুই চঞ্চল ছেলেকে সামলাতে তার হিমশিম অবস্থা হতো। দিব্যর কঠোর পৌষদীপ্ত চোখ দুটো মুহূর্তের জন্য আর্দ্র হয়ে এলো। সে দ্রুত চোখে কোণ মুছে নিজেকে সামলে নিয়ে ওদের দিকে এগিয়ে গেল। দিব্য দেখেই দিয়া একগাল হেসে দিয়ে চিৎকার করে উঠল, পাপ্পা, তুমি জানো মাম্মা আমাকে একটা পরী গল্প বলেছে। মামা কত মিষ্টি করে গল্প বলে, তুমি তো এত সুন্দর করে গল্প বলতে পারো না। মেয়ের এই সরল স্বীকারোক্তিতে দিব্যর মুখটা মুহূর্তের জন্য একটু ছোট হয়ে গেল। সে কণ্ঠ হাসি হেসে আমতা আমতা করে বলল, আরে আমিও পারি, শুধু সময় পাইনি বলে বলা হয়নি যা। দিব্যর এমন কাঁচুমাচুর মুখ দেখে নবনী হাসি পেল। সে দিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, বাদ দাও সোনা, দুনিয়ার সব মানুষ তো আর সব কিছুই পারে না। দিব্য তৎক্ষণাৎ সায় দিয়ে বলল, হ্যাঁ একদম ঠিক, যে যেমন ধরে আমি চাইলে তুমি আর তোমার মামা দুজনকে চট করে কোলে তুলে নিতে পারি। তোমার মাম্মা কি তা পারবে? ওকে একবার জিজ্ঞেস করে দেখো তো। নবনী মনে হলো সে আকাশ থেকে পড়েছে। লোকটা স্বভাবই এমন, যে কোনো ছুতায় নিজেকে জাহির করা চাই। সে মনে মনে একটা বড়সড় মুখে ভ্যাংলালো, মুখে কিছু বলতে সাহস পেল না। ভালো করে জানে এই লোকের সাথে তর্কে যাওয়া মানেই হলো পুরনো কোনো কটু কথা বা অতীত নিয়ে খোঁচা খাওয়া। নবনী নিজের অভিজ্ঞতা যথেষ্ট শিক্ষা পেয়েছে।
তাই চুপ থাকা শ্রেয়াই মনে করল। দিয়া এবার গম্ভীর চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ ভেবে সে বেশ গম্ভীর গলায় সায় দিল, সত্যি তো মাম্মা ভীষণ উইক, শুধু ধপাস করে পড়ে যায়। মাম্মা, তোমার উচিত পাপ্পার মতো রোজ সকালে ঢিসুং ঢিসুং করা, আর বেশি বেশি ল্যাপটপ চালানো, আর ওই বিশ্রী তেতো কফি খাওয়া। তাহলে তুমিও পাপ্পার মতো স্ট্রং হবে। মেয়ের এমন অদ্ভুত কথা শুনে দিব্য আর নিজেকে সামলাতে পারল না। গম্ভীর দিব্য তালুকদার হঠাৎ শব্দ করে হেসে উঠল। নবনী থমকে গিয়ে অপলক চেয়ে রইল দিব্যর দিকে। এই প্রথম সে লোকটাকে প্রণব খুলে হাসতে দেখল। হাসিতেতে দিব্য গালে ছোট একটা টোল পড়েছে, যা তার রুক্ষ ব্যক্তিত্বের এক নিমেষে স্নিগ্ধ করে তুলেছে। গম্ভীর চেহারার চেয়েও এই হাসি মুখের দিব্যকে অন্যরকম লাগছে। দিব্য হাসি থামিয়ে নবনীর দিকে সরাসরি তাকিয়ে জিজ্ঞেস করলো, রাইট বলেছো মাম্মা? আচ্ছা নবনী, দেখলাম বাড়ির সবাই ছাদে গিয়ে মেহেন্দি পড়েছে, হইচই করছে, তুমি এখানে একা বসে আছো কেন? তোমার কি মেহেন্দি পড়তে ভালো লাগে না? দিয়ার তার ছোট ছোট দুহাত মেলে ধরল দিব্যর মুখে। সামনে মেহেন্দি গাঢ় আলপনায় ওর কচি হাত দুটো তখন সত্যি সুন্দর লাগছে। উজ্জ্বল চোখে বাবার দিকে তাকিয়ে বলল, পাপ্পা দেখো, দিয়া দুই হাতে কত সুন্দর মেহেন্দি দিয়ে পড়েছে। মাম্মা পরিয়ে দিয়েছে। দিব্য কৌতূহলে মেয়ের হাত দুটো নিজের হাতে মুঠোয় নিল। খুঁটিয়ে দেখার ভান করে এক গাল হেসে বলল, ওয়াও, আমার মাম্মার হাত তো দেখি একদম পরীর মতো লাগছে। কথাটা বলেই দিব্য নজর গেল নবনীর দিকে। সে তখন শান্ত মুখে নিবিষ্টৃত মনে ভাত মাখিয়ে চলেছে। দিব্যির মনের কোণে এক চিলেতে শঙ্কর উকি দিল। মেয়েটা যেই দিন দিন নবনীর সাথে বড্ড বেশি মিশে যাচ্ছে, এক নিবিড় মায়ার বাঁধনে জড়িয়ে যাচ্ছে দুজন। নবনী অনুভব করতে পারল কারো তীক্ষ্ণ দৃঢ়তার উপর স্থির হয়ে আছে। সে মুখ তুলে চাইতে দিব্যে হালকা করে ভ্রু নাড়িয়ে আগে প্রশ্নের উত্তরটা চাইল। নবনী ধীরে স্বরে বলল, আসলে মেহেন্দি আমার ঠিক অপছন্দ না। দিয়াকে পড়ানোর সময় হঠাৎ মনে হলো ওকে আগে খাওয়ানো দরকার। রাত তো অনেক হয়েছে, আমার সোনাটা খুব খিদে পেয়েছে, তাই না সোনা? দিব্য এবার কিছুটা গম্ভীর হয়ে এলো। বলল, আমি তোমাকে বলেছিলাম নবনী, তুমি। দিব্যর কথা শেষ হওয়ার আগেই নবনী বেশ দৃঢ়তার সাথে ওকে থামিয়ে দিল। এরপরে কথা ও ধরন ধরনা করে বলল, অনুজ অনুনয়ের সুরে বলল, প্লিজ এখন চুপ করুন, আপনি কিচ্ছু বলবেন না। দিয়া শোনা, তোমার খাওয়া তো শেষ, এবার চট করে নিজের ঘরে চলে যাও তো। মাম্মা হাত ধুয়ে এখনই আসছে, কেমন? দিব্য কিছুটা থমথম খেয়ে গেল। নবনীত দিয়াকে চেয়ার থেকে নামিয়ে দিল। দিব্য বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে এক অদ্ভুত নিস্তব্ধতা জেকে বসলো চার দেওয়ালে। নবনী ঘুরে সোজাসুজি দিব্যর চোখের দিকে তাকালো, স্পষ্ট গলায় বলল, আমি ওকে জন্ম দেইনি, এটা আমি খুব ভালো করে জানি, কিন্তু আমি তো আপ্রাণ চেষ্টা করছি ওর মা হয়ে ওঠার। আপনি বারবার কেন আমাকে মনে করিয়ে দেন যে ও আমার নয়? আপনি তো বলেছিলেন ও আমার তখনই হবে যখন আমরা একে অপরে হব। আমি তো আপনাকে মনে প্রাণে মেনে নিয়েছি, তাহলে ওকে নিজের করে পেতে গেলে আমাকে আর কি করতে হবে? হ্যাঁ, আমি জানি আমাদের মধ্যে সেই চিরাচরিত স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি। আপনার যদি মনে হয় তেমন কিছু প্রয়োজন আছে, তবে তাতেও আমি আপনাকে বাধা দিব না। মনের মিলন ছাড়াও তো পৃথিবীর কত শত দম্পতি সংসার টিকে থাকে, আমাদেরও না হয়? নবনীর কথা শেষ হওয়ার আগেই দিব্য ঝড়ের বেগে এগিয়ে এসে এক হাতে নবনীর বাহু সজোরে চেপে ধরল। আংশিক এমন আচরণে চমকে উঠল নবনী। থরথর করে কেঁপে উঠল ওর সমস্ত কায়ার। দিব্যি দু চোখ অপমানে আর রাগে আগুনের মতো জ্বলছে। দাঁতে দাঁত চেপে ধমক দিয়ে উঠল, জাস্ট শ্যাট আপ নবনী। তুমি ঠিক বোঝাতে চাইছো আমাকে ওই তথাকথিত নাটকীয় সংলাপের মতো দেহ পাবেন, কিন্তু মন পাবেন না টাইপ কিছু? নবনী ছলছল চোখে সরাসরি দিব্য চোখের ওপর স্থির দৃষ্টি রাখলো। আজকে তার মেজাজ আর ধৈর্যর বাঁধ যেন ভেঙে গেছে। দিব্যের পুরো শরীর রাগে কাঁপতে লাগলো। সে কি নবনীকে কোনোদিনও একটা পণ্য হিসেবে ভেবেছিল, যেখানে সে তিলে তিলে মেয়েটাকে নিজের মনের মণিকোঠায় জায়গা দেওয়ার চেষ্টা করেছে, সবসময় ওকে সহজ
কথার চেষ্টা করেছে, সেখানে নবনী এমন সস্তা প্রস্তাব তার পুরুষের আর ইগোতে প্রচণ্ড আঘাত হানল। দিব্য পুনরায় চিৎকার করে উঠল, তুমি আমাকে ঠিক কি মনে করো? তোমার কি মনে হয় তোমার মনে তোমার পুরো প্রেমিক রাজত্ব করবে আর তুমি দয়া করে তোমার শরীরটা আমাকে দান করবে? বাহ, এতটাই মহান তুমি? এটাকে তুমি আমাকে মেনে নেওয়া বলবা? বলো। একটা কথা কান খুলে শুনে রাখো, দিব্য তালুকদার একই ভুল বারবার করে না, আর যা তার উপর সে 16 আনা অধিকার চায়। যদি তোমার ওই 100 ভাগের মধ্যে মাত্র 5 ভাগ অন্য কারোর জন্য জমা থাকে, তবে বাকি 50 ভাগই ছুঁড়ে ফেলে দেওয়ার ক্ষমতা আমি রাখি। তাই এই ধরনের কথা দ্বিতীয়বার আমাকে শোনানো দুঃসাহস কখনো করবে না। দিব্যের হাতে বাঁধন যেন নীরবে হাড় অবধি গিয়ে বিঁধছে। সে আরও কঠোর স্বরে যোগ করল, যেই দিন ভিতর বাহির উভয় দিক থেকে আমাকে পুরোপুরি আপন করে নিতে পারবে, সেই দিন কেবল আমার কাছে এসো। আর যদি মনে হয় তা পারবে না, তবে এখন সময় আছে, চলে যেতে পারো। এমন সস্তা সম্পর্ক দিব্য তালুকদার টানতে চায় না। দিব্য এই চরম আলটিমেটাম নবনীকে যেন এক মুহূর্তের জন্য পাথর করে দিল। তার গলার কাছে কথাগুলো দলা পাকিয়ে আটকে গেল, চোখের কর্নিশ বেয়ে তপ্ত অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। সে কোনো মতে নিজের কম্পিত কণ্ঠস্বর সামলে নিয়ে ভাঙা গলায় বলল, আপনি তাহলে বারবার একই কথা কেন তোলেন? দিয়া যেদিন থেকে আমাকে মাম্মা বলে ডেকেছে, সেই দিন থেকে আমি ওর মা হয়ে গেছি। আমি ওকে মন থেকে ভালোবাসি। কিন্তু আপনি যখন পরপর এমন দৃঢ় ব্যবহার করেন, তখন খুব কষ্ট হয় আমার। নিজেকে প্রচণ্ড ছোট মনে হয়। আর আর আপনি বা কোথায় আমাকে মন থেকে মেনে নিতে পেরেছেন? দিব্য নবনীর দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থেকে শীতল স্বরে বলল, হ্যাঁ, মানতে পারিনি বলেই এখন আমাদের মধ্যকার যে জন দূরত্ব আমি বজায় রেখেছি। কারণ শুধু তথাকথিত স্বামী স্ত্রীর সম্পর্ক আমার চাই না। তবে তোমাকে একটা কথা পরিষ্কার বলে রাখি, যদি সত্যি আমাকে মেনে নিয়ে আমার সাথে সারা জীবন কাটাতে চাও, তবে ওই অতীত আর তোমার ওই কথাকথিত বিশ্বাসঘাতক প্রেমিককে মন থেকে পুরোপুরি মুছে ফেলো। শুধুমাত্র আমার জন্য নিজেকে প্রস্তুত করো। তোমার ভাবনা, তোমার চিন্তা সবখানে শুধু এই দিব্যি তালুকদারের রাজত্ব থাকবে। আমার মন পুরোপুরি বদলে যাওয়ার আগে তোমার কাছে সময় আছে। এর আগে সিদ্ধান্ত নেও তুমি পারবে কি না। কারণ একবার যদি আমার মন তোমার দিকে ঘুরে যায়, তবে তোমার মুক্তি পাওয়া অসম্ভব হয়ে পড়বে। আমি চাই একটা স্বচ্ছ সম্পর্ক। চাই তুমি আমাকে জোর করে নয়, মন থেকে মেনে নাও। দিব্য গম্ভীর একটা শ্বাস নিয়ে নিজেকে কিছুটা সামলে নিল। ওর কণ্ঠস্বর কিছুটা নরম হয়ে এলো। আই অ্যাম সরি, রাগের মাথায় এমন কিছু কথা বলেছি যা বলা হয়তো আমার উচিত হয়নি। আজই শেষ। আজকের পর আমি আর ওই মানুষটার নাম উচ্চারণ করব না। আবারও সরি। নবনীর চোখের জল মুছে জোরপূর্ণ ঠোঁটের কোণে সামান্য হাসি রেখে টেনে আনলো। করুণ স্বরে বলল, ইটস ওকে। আপনি তো কোনো মিথ্যে অপবাদ দেননি। যা বলেছেন তা তো সত্যি। দিব্য নবনীর চোখের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আমি শুধু চেয়েছি তোমার নিজের জীবন নিয়ে যেন কোনোদিন কোনো আফসোস না হয়। তোমার মনে যেন ওই অপেক্ষা না জাগে যে একজন সদ্য বিবাহিত মেয়ে হয়ে অন্যের বাচ্চার জন্য নিজের সব শখ আহ্লাদ বিসর্জন দিতে হচ্ছে। ব্যাস, এইটুকুই আমার চাওয়া ছিল। কথাগুলো শেষ করে দিব্য নবনীর বাহু ছেড়ে দিল। এক মুহূর্তেও আর সেখানে না দাঁড়িয়ে সে দ্রুত পায়ে রান্না থেকে বেরিয়ে গেল। নবনী পাথরের মতো নিথর হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। মেয়েদের মেহেন্দি রাঙানো মগ্নতায় মাঝখানে হঠাৎ ঝড়ের বেগে ছাদে এসে হাজির হলো কালরাত। সাথে ওর 3 বন্ধু, অনন্ত, অভিক আর শান্ত। ছাদের এক কোণে পাশাপাশি বসে 2 মেহেন্দির আর্টিস্টকে কাছ থেকে মেহেন্দি নকশা করিয়ে নিচ্ছে জিনাদা আর কুহু। কালরাত কোনো ভনিতা না করেই ওদের একদম গা ঘেঁষে বসে পড়ল। আদেশে সুরে বলল, এই তোর সাহস তো দেখি, এবার আমার মেহেন্দি পরা। কুহু অবাক হয়ে ভাইয়ের দিকে তাকালো। বড়রা কেউ নেই বলে ছাদটা এখন পুরো দমে তার আর তাদের সমবয়সী কাজিনদের দখলে। কুহু নাক মুখ কুঁচকে তাচ্ছিল্য স্বরে বলল, ছি ভাইয়া,
তোমার রুচি কি এই দশা হলো যে শেষমেশ ছেলে হয়েও মেয়েদের মতো হাতে মেহেন্দি পরবে? কথাটা শোনা মাত্রই কালরো তার চোখে বন্ধুদের দিকে তাকালো, আর চোখে বন্ধুদের দিক বোঝালো যে বিরক্ত তাদের উপর। শান্ত পরিস্থিতি সামলে দিতে এক চিলেতে হেসে বলল, আরে পিচ্ছি, মেহেন্দি গায়ে কি কোথাও লেখা আছে যে এটা শুধু মেয়েদের মেয়েদের স্তর? আসলে আমার বন্ধু আমাদের ভাবির সামনে প্রমাণ করতে হবে না সে তাকে কতটা ভালোবাসে, এটা তো একটা প্রমাণ। অনন্ত পাশ থেকে ফোড়ন কাটলো। ঠিক তাই, তোমার মতো এই লতাপাতা, হাতি ঘোড়া আর হিজিবিজি সব ডিজাইন তো আর আঁকবে না। স্প্রে তোমার ভাবির নামে প্রথম অক্ষরটাই লিখবে। এটা একটা রোমান্টিক ব্যাপার স্যাপার আর কি। নিজের এত শখের সুনপুর কারুকাজের হাত ঘোড়ায় ডিম বায়নায় কুহু প্রচণ্ড খেপে গেল। রাগে ওর গাল রিরি করে উঠল ও ভাইয়ের বন্ধুদের সামনে আর কথা বাড়ালেন না। গট গট করে উঠে দাঁড়িয়ে কালরথের বসার জায়গা দিয়ে দিল। কালরথ বসতে অনন্ত ওর পাশে ঝাঁকিয়ে বসলো। কুহু যাওয়ার আগে বলল, ভাইয়া না হয় ভাবির নাম লিখবে তার। অনন্ত, জলিল ভাই, আপনার কি কোনো ভরসা আছে? আপনি কার নাম লিখবেন শুনি, যা ভালো মনে হয় করেন গে। নির্জানা, চলো এখান থেকে। কুহু আর এক মুহূর্তে সেখানে দাঁড়ালো না। গট গট করে নির্জানা নিয়ে ছাদে অনন্ত প্রান্তে চলে গেল। ওর ফিরে যাওয়ার তীক্ষ্ণ কথা বানে অনন্ত মুখটা মুহূর্তে চুপসে গেল। উপস্থিত বন্ধুদের হাসি রোল যেন অনন্ত স্বস্তি আর কয়েক গুণ বেড়ে গেল। শান্ত হতে হাসতে হাসতে গড়িয়ে পড়ে কালরথের গা ঘেঁষে বসলো। কৌতূহলী চোখে কুহুর যাওয়ার পথের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা কালরথ, এই মেয়েটা তোর ফুফাতো বোন তাই না? কালরথ অন্যমনস্ক ভাবে মাথা নেড়ে সায় দিল। অভিক তখন সুযোগ বুঝে টিপ্পনি কাটলো, আরে কালরথ, তুই তো আগে কোনোদিন শান্তকে বলিসনি যে তোর এমন সুন্দরী একটা ফুফাতো বোন আছে। জানলে তো শান্ত তোকে অনেক আগেই দোস্ত বাদ দিয়ে শালা ডাকা শুরু করতো, তাই না শান্ত? শান্ত কৃত্রিম রাগে চোখ রাঙানো ঠোঁটে কোনো একটা চিলেতে হাসি ধরে রেখে বলল, একেবারে ভুল বলিসনি ভাই, শিওর সো প্রীতি। বন্ধুর মুখে প্রশংসা শুনে কালরথ থাপ্পড় বসালো শান্তর মাথায়। মুখ বাঁকিয়ে বলল, তোর কোন দিক দিক দিয়ে ওকে সুন্দরী মনে হলো শুনি? এক নাম্বার চামচামি আর আস্ত একখানা কানা। আর খবরদার ভুলেও ওদিকে নজর দিস না। ও মাকে চিনিস, জানলে তোকে সত্যি সত্যি কানা করে দেবে। আর তেতো হলে ও সত্যিটা শোন, তোর মতো টেনে টুনে পাশ করা ছেলের সাথে ওর একদম জমবে না। কানা হলে কি হবে, মেয়েটা কিন্তু মারাত্মক ট্যালেন্ট। শান্ত দমার পাত্র নয়। সে বেশ ভাব নিয়ে বুক ফুলিয়ে বলল, আরে আমি বা কম কিসের? আমার আব্বা কি ভিখারি যে ওকে চাকরি করে খাওয়াতে হবে? একবার চান্স নিয়ে দেখলে ক্ষতি কি? বন্ধুর এমন আত্মবিশ্বাস দেখে কালরাত এবার শয়তানি হাসলো। উত্তেজিত হয়ে বলল, আচ্ছা নে, চান্স নিয়েই দেখ, তোকে আমি পুরো সাপোর্ট করব। ও যদি কোনোভাবে পটাতে পারিস তবে কথা দিচ্ছি 1 মাসে তোকে আব্বা বলে ডাকবো। আমি মনে প্রাণে চাই ওর মায়ে একবার মিনি হার্ট অ্যাটাক হোক। শান্ত হাত বাড়িয়ে দিয়ে ডিক পাকা করার জন্য আত্মবিশ্বাসের সাথে বলল, ওকে, ডিল ডান। দেখে নিস, তোকে আমি শালা করেই ছাড়বো শালা। নবনী যখন ঘরে ফিরল দেখলো শান্ত হয়ে ঘুমানো দিয়া ছাড়া সেখানে আর কেউ নেই। অদ্ভুত তো লোকটা গেল কোথায়? রান্নাঘর থেকে বের হওয়ার পর কয়েকজন আত্মীয় ঘিরে ধরেছিল নবনীকে। তাদের সঙ্গে দিয়ে তার একসঙ্গে রাতে খাওয়া সেরে ঘরে ফিরতে বেশ খানিকটা দেরি দেরি হয়ে গেল। এ একরাশ অনিশ্চয়তার ক্লান্তি নিয়ে নবনী খাটের কোণে বসলো। মাথাটা যন্ত্রণায় ভন ভন করছে। বাড়ি বিয়ে বাড়ি বলে কথা, রাত গড়িয়ে গেলেও বাড়ির প্রতিটি কোণায় এখনো মানুষের কোলাহলের মুখরিত। নবনীর খুব ইচ্ছে ছিল দিয়াকে ঘুম পাড়িয়ে সে নিজে একটু মেহেন্দি পরবে, কিন্তু ততক্ষণে মেহেন্দির আর্টিস্টটা বিদায় নিয়েছে। হাজার হোক, সে তো একটা মেয়ে, তাও তো কিছু শখ আহ্লাদ আছে। দিব্য ঠিকই ধরেছে, মেহেন্দি নবনীর অন্যতম ভালো লাগার জিনিস। একটা দীর্ঘশ্বাস ফেলে সে মনে মনে ভাবলো, এখন আর আফসোস করে কি হবে। ঠিক সেই মুহূর্তে ঘরে ঢুকলো দিব্য। নবনী কেন যেন ওর চোখের দিকে তাকাতে
তাকাতেই পারছে না। এক অদ্ভুত জড়তা তাকে গ্রাস করছে। ইস, মানুষটার সাথে ওভাবে ঝগড়া না করলেও হতো। রাগের মাথায় তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল সে। এদিকে দিব্য মনের ভেতরে এক প্রচণ্ড অপরাধবোধ কাজ করছে, কিন্তু বাইরে থেকে সে তার গাম্ভীর্য বজায় রাখে। দিব্য ধীর পায়ে এগিয়ে এসে নবনীর সামনে দুটো মেহেন্দির টিউব রেখে দিল। নবনী পুরোপুরি হতভম্ব। সে একবার মেহেন্দির টিউবগুলোর দিকে তাকালো আর পরক্ষণই বিস্ময় ভরা চোখে চাইলো দিব্যর প্রাণে। এগুলো সেই মেহেন্দি নয় যা বাড়ি বাকি সবাই পেয়েছে। এগুলো অন্য মেহেন্দি। মাঝরাতে এই মেহেন্দি দিব্য কোথায় পেল? পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প এই অবেলায় পর্ব 5 থেকে 10 চলবে।